আমি খুনি জানার পর আমাকে বিয়ে কেন করেন? আপনি সব জেনে শুনে এমন কাজ কেন করলেন? আমার ঘুমটা তো আগে খোলো, নিজের বউকে আগে দেখো, তারপর তো প্রশ্ন করো। আমি আপনার সাথে মজা করছি না। সব কিছু জেনে শুনে কেন বিয়ে করলেন? আপনি কি আমাকে দয়া দেখাচ্ছেন নাকি? আমাকে দয়া করে বিয়ে করলেন নাকি? দূর, ভালো লাগে না। কোথায় স্বপ্ন দেখলাম জামাই এসেছে, আমার ঘুমটা খুলে কপালে চুমু দিয়ে বলবে, বউ তোমাকে অনেক সুন্দর লাগছে। তা না করে এক বস্তা প্রশ্ন করা শুরু করেছে। ফাহিমার কথা শুনে ফাহিম না তাকিয়ে চলে যেতে নিল। সাথে সাথে ফাহিমা দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে হট লোকে তাকিয়ে বলল, এত হট একটা বউ রেখে চলে যাবে? আমার সামনে থেকে সরেন। ফাহিমা ফাহিমের বুকে হাত দিয়ে কলার ধরে টান দিয়ে নিজের বুকের সাথে বাড়ি খাওয়ালে ফাহিম ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, কি নোংরামি হচ্ছে এইসব? সরেন সামনে থেকে। ফাহিম সরিয়ে দিতেই তমা কলার ধরে সোজা ফাহিমের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। ফাহিমের চোখ বড় বড় হয়ে গেল। ফাহিমা আস্তে আস্তে ফাহিমের হাত নিজের কোমরে দিলে ফাহিমের সারা শরীরে কারেন্টের ঝটকা লাগলো। ফাহিমা কিস করতে করতে খাটের কাছে নিয়ে গিয়ে ফেলে দিল। ফাহিমা ফাহিমের উপরে উঠতে ফাহিম বলে উঠল, আমাকে কেন বিয়ে করলেন? খোঁজ খবর নিয়ে দেখলাম সে খুনি হলেও লয়াল আছে। আমার এমন ছেলেকে দরকার যে নিজের প্রিয়জনদের জন্য নিজের জীবনও দিতে পারে। আমার এমন একজন মানুষ দরকার যে কাপুরুষের মতো চোখ দিয়ে নিজের স্ত্রীর অপমান বা কোনো বাজে ছেলে কিছু বলার আগেই তার প্রতিবাদ করা বাদ দিয়ে কাপুরুষের মতো তাকিয়ে থাকবে বা পালিয়ে যাবে। এমন ছেলের থেকে তোমার মতো খুনিকে ভালোবাসলে কোনো ক্ষতি নাই। আপনার বয়ফ্রেন্ড ভয় পেয়ে তাই পালিয়ে গেছিল সেদিন? আমাকে ওখানে একা রেখে চলে গিয়েছিল। তুমি না থাকলে ওরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেত। আমাকে চিনতে না জানতে না আমার জন্য তুমি যেভাবে ঝাঁপিয়ে পড়লে, সেখানে আমি বুঝে গেছি যে অচেনার জন্য এত কিছু করতে পারে সে তার জীবন সঙ্গীকে কত ভালো রাখতে পারবে। মেয়েরা কি চায়? স্বামীর ভালোবাসা, তার ভালো ব্যবহার, ছোট ছোট কেয়ার আবদার পূর্ণ করলে আর কি চায় একজন স্ত্রী? আমার ভয় হচ্ছে। আমি আপনাকে ভালো রাখতে পারবো তো? আমার তোমার উপরে কনফিডেন্স আছে। আমার নাই। আমার উপরে ভরসা বিশ্বাস। এতটা ছোট করো না নিজেকে। আপনি আমার জন্য নিজের ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ করলেন, এইটা ভেবে নিজের উপরে রাগ হচ্ছে। দূর, ওইসব বাদ দাও। যখন দেখবে নিজের মেয়ে ভুল কাউকে জীবনসঙ্গী বানায় নাই, তখন নিজেরা মেনে নিবে। ওইসব রাখো, বাসরটা উপভোগ করতে দাও। ফাহিমা ফাহিমের গলায় বুকে কিস করতে লাগলো। ফাহিম ফাহিমাকে নিচে ফেলে কিস করতে লাগলো। ফাহিমা ফাহিমের শার্ট খামচি দিয়ে ধরল। ফাহিমকে কিস করতে করতে ঝাঁপিয়ে পড়ল। ফাহিম ফাহিমাকে আদর করতে লাগলো। ফাহিমা ফাহিমের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো, মাতাল হয়ে যেতে লাগলো। ফাহিমা ফাহিমের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করতে করতে দুজন ক্লান্ত হয়ে গেল। ফাহিমকে নিচে শুয়ে দিয়ে ফাহিমা বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। ফাহিম ফাহিমার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, আমি অনেক সুন্দর। ফাহিম কথা শুনে ফাহিমা লজ্জা পেয়ে ফাহিমের মুখের দিকে তাকিয়ে বলল, তোমার পছন্দ হয়েছে? আমার বউ আমার পছন্দ হবে না তো কার হবে? ফাহিমা ফাহিমের উপর থেকে মুখের সামনাসামনি মুখ রেখে বলল, সত্যি করে বলো তো, আসলে আমাকে তোমার পছন্দ হয়েছে? আমার বয়স নিয়ে তোমার কোনো সমস্যা নাই তো? ফাহিমার চাহনি দেখে ফাহিম ফিক করে হেসে দিল। ফাহিম ছোট হুট করে কিস করে দিল। ফাহিম লজ্জা পেয়ে সাথে সাথে ফাহিমের বুকে লুকালো। ফাহিম হাসতে লাগলো। ফাহিম বলে ওঠে, কি প্রশ্নের উত্তর লাগবে কি? না। আসেন, আরও উত্তর দেই। না লাগবে না, ঘুমাও। সকালে আমার ভার্সিটিতে যেতে হবে। ও আচ্ছা, ওকে আমি রেখে আসবো। আচ্ছা, তুমি স্কুলে ভর্তি হবে না? আমি তোমাকে পড়াবো, তুমি পড়া শুরু করবে। ওকে? সংসারের যে অবস্থা, পড়াশোনা করা সম্ভব না। আপনি পড়তে থাকেন। তোমার এই বয়সে সংসারে হাত দিতে হবে না। আমি প্রাইভেট নিব। তাহলে যা টাকা আছে অর্ধেক সংসারে দিব, আর যা আছে তোমার হাত খরচ চালাবো। অত কষ্ট করতে হবে না। হাজবেন্ড আমি, আপনি না। আমার দায়িত্ব আমার বউকে কিভাবে রাখতে হবে।
আইসে 18 বছরের পোলা 23 বছরের মাইয়ার দায়িত্ব নিতে এসেছে। বয়সে ছোট হইতে পারি, দায়িত্বে না, বুঝলেন ম্যাম? কি বলে? ম্যাম, বউ কইতে পারো না ম্যাম কি? ফাহিমার কথা শুনে ফাহিম ফিক করে হেসে দিলে ফাহিমা মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে লাগলো। ফাহিম কপালে চুমু দিয়ে বলল, ঘুমান, না হইলে আপনাকে শুধু আদর করতে মন চাইবে। আদর করতে না করলো কে? না, কান্না করছিলেন তাই আর কি। ব্যথা পাচ্ছিলাম তাই। ঘুমাও, সকালে না পা খেয়ে নিয়েন। বাবা, বউয়ের প্রতি কি কেয়ার! ফাহিম কিছু বলল না, ফাহিমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে ফাহিমা পাশে নেই। ফাহিম উঠে গোসল করতে চলে গেল। গোসল করে বসার ঘরে গেলে দেখে ফাহিমা সবাইকে চা দিচ্ছে আর হেসে হেসে কথা বলছে। ফাহিমাকে দেখে ফাহিমের ভাই নাক সিটকাল। আতিয়া ফাহিমকে দেখে বলল, ফাহিম, আমাকে আর আপুকে নামিয়ে দিয়ে আসতে পারবি? ঠিক আছে আপু। যাবি ভালো কথা, আবার মারামারি করতে যাস না কারোর সাথে। আপু, ফাহিমকে ভর্তি করতে চাচ্ছি, আপনি কি বলেন? ফাহিমার কথা শুনে সবাই ফাহিমার দিকে তাকালো। ফাহিমের আব্বু চায়ের কাপে চুমুক দিয়ে ফাহিমার দিকে তাকিয়ে বলল, কেউ যদি পড়াশোনা করতে চায় পড়বে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু কোনো ঝামেলার ভেতরে যেন সে না যায়। আমি পড়ব না। এই বয়সে কে স্কুলে ভর্তি হবে? সবাই আমাকে আদু ভাই বলবে। ভাই, তুই আমার কাছে পড়বি আর স্কুলে ভর্তি হয়ে থাক, শুধু গিয়ে গিয়ে পরীক্ষা দিবি আর পড়াশোনা বাসায় করবি, তাহলে তো হয়ে যায়। আইডিয়াটা সুন্দর, আমিও আছি। বউয়ের কাছে কে পড়বে? 1 ঘন্টার জন্য না হয় আমি তোমার ম্যাম হইলাম। দেখো, মূর্খ হয়ে থেকে জীবনে কিছুই করা যাবে না। আর আমি তো বললাম প্রাইভেট নিব, তখন সংসারে কিছুটা দিয়ে সাহায্য করতে পারবো। প্রাইভেট কেন নেবে? সংসারের দায়িত্ব আমি কাউকে দিই না। আমি যতদিন বেঁচে আছি আমি সামলে নিতে পারবো। আমার ব্যবসা এখন খারাপ যাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আব্বু, তুমি আমাকে আব্বু বলো, তার মানে তুমিও আমার মেয়ের মতো। বলতে মেয়ে হিসাবে আমি তোমাকে মেনে নিয়েছি। আমার 3 ছেলে মেয়েকে পালতে পারলে তোমাকে পালতে পারবো না নাকি? ভালোভাবে পড়াশোনা করো, আর তাকে ভর্তি করতে পারলে করে দিও। আমি হেড স্যারের সাথে কথা বলে নিব। রাহেলা, আমি বের হচ্ছি। ফাহিমের আব্বু চলে গেল। ফাহিমা আতিয়া ফাহিমকে ধরে বলল, চলো তোমাকে ভর্তি করে দিই। না, আমি ভর্তি হব না। দেখা যাবে, চলো বলছি। দুইজন ফাহিমকে জোর করে নিয়ে গেল। স্কুলে গেলে ছেলেমেয়েরা ফাহিমকে দেখে ভয় পেতে লাগলো আর কটু কথা বলতে লাগলো। ফাহিম রাগে হাত দুটো মুঠো করে নিলে ফাহিমা হাত ধরলে ফাহিম শান্ত হয়ে গেল। হেড স্যারের কেবিনে গেলে হেড স্যার বলল, ভিতরে আসো। ভাইজান কল করেছিল, 3 জনকে বসতে দিল। ফাহিমকে ভর্তি করিয়ে দিয়ে 3 জন বের হলো। ফাহিমের বাইকে উঠে পড়লো। ফাহিম 2 জনকে নিয়ে যেতে লাগলো আর টুকটাক কথা বলতে লাগলো। রাস্তার বাম পাশে ফাহিমের আব্বু ছোট বোন দেখতে পেল। ফাহিমার ছোট বোন বলে উঠল, আপু, ফাহিম, বাইক থামাও। ওদের সামনে বাইক থামালে তুলি বলে উঠল, আপু ভার্সিটিতে যাচ্ছ? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? গাড়ি পাচ্ছি না। ফাহিমার আব্বু বলে উঠল, ফারিয়া, তোমাকে বলছি না অপরিচিত কারোর সাথে কথা না বলতে, আর বিশেষ করে কোনো টোকাইয়ের বউয়ের সাথে তো আরও না। ফাহিমার মন খারাপ হয়ে গেল। ফারিয়া ধমক শুনে চুপ হয়ে গেল। ফারিয়া বলে উঠল, ফাহিম চলো এখান থেকে, আমার লেট হচ্ছে। ফাহিম জোরে স্পিডে চলে গেল। ভার্সিটিতে নামিয়ে দিয়ে বলল, সাবধানে থাকো আর মন খারাপ করো না। ফাহিম বাইক ঘুরিয়ে চলে গেল। ফাহিম দেখে এখনো ফারিয়া দাঁড়িয়ে আছে। ফারিয়ার সামনে বাইক থামালে ফারিয়ার আব্বু অন্যদিকে তাকালো। ফাহিম বলে উঠল, ছোট বন্ধু আসো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। আব্বু বকা দেবে। আসো, তোমার আব্বুকে বলো এখন গাড়ি নিয়ে এসে দিতে, আর না হয় আমার সাথে যেতে দিতে। তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার পরীক্ষা আছে। সাপ্তাহিক পরীক্ষা। আব্বু অনেক লেট হয়ে যাচ্ছে, যাই না। আচ্ছা শোনো, তোমার আব্বুকে বলো বাইক নিয়ে গিয়ে তোমাকে রেখে এখানে যেন আসে। আমি এখানে অপেক্ষা করছি। ফাহিম বাইক থেকে নেমে চাবিটা দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে লাগলো। ফারিয়া বলে ওঠে, আব্বু চলো না, আমার হাতে সময় নাই। আমি অনেক লেট হয়ে গেছি আব্বু, আমার এখন কিন্তু কান্না পাচ্ছে।
ফারিয়া বাইকের চাবি দিয়ে ওর আব্বুকে প্যারা দিতে লাগলো। ফাহিমের দিকে তাকালে ফাহিম অন্যদিকে তাকিয়ে থেকে উপরের কথা শুনতে লাগলো। ফারিয়ার আব্বু বাইকে উঠে পড়লো চাবি নিয়ে। ফারিয়া পিছনে বসলো। বাইকের শব্দ হলেও ফাহিম ওদিকে তাকালো না। ফাহিম আর আব্বু ফারিয়াকে নিয়ে চলে গেলে ফাহিম মুচকি হাসি দিল। ফাহিম পাশে একটা চায়ের দোকান দেখে ফাহিম ওখানে বসে চা অর্ডার দিয়ে বসে থাকলো। ফাহিমকে দেখে কিছু মুরব্বি তাকিয়ে বলো, আরে তুমি তো ওই পাড়ার ছেলে, মজিদ মিয়ার ছেলে না? জি। সবাই বলে উঠল, তুমি তো সেই খুনি ছেলে তাই না, যে তোমার ভাইয়ের বন্ধুকে মেরে ফেলেছিলে? ফাহিম চুপ করে বসে থাকলো। ফাহিমের চা আসলে ফাহিম চায়ে চুমুক দিল। ফাহিম সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো, মাঝে মাঝে বিরক্ত হতে লাগলো। ফাহিম পাশে একটা মেয়েকে বিরক্ত করতে দেখে ফাহিম কিছু না বলে বসে থাকলো। ওখানে মুরব্বীদের একজন বলে উঠল, বেয়াদব ছেলেগুলো, একটাই মেয়ে যদি ওদের জন্য একটু শান্তিতে দাঁড়াতে পারবে না। রকমত এগিয়ে যেতে নিবে, সাথে সাথে মুরব্বী বলে ওঠে, ভাই যায় না তো, ছেলেগুলো ফালতু, ওদের সাথে ঝামেলা করলে আবার আমাদের মেয়ে বউদের দিকে নজর দিবে। আশেপাশে জোয়ান ছেলেগুলো মজা নিচ্ছিল। ফাহিম যখন দেখল মেয়েটার ওড়না ফেলে দিতে মেয়েটা চিৎকার দিলে ফাহিম আর চুপ থাকতে পারল না। ফাহিম চায়ের কাপ রেখে দৌড় দিয়ে ওড়না তুলতে ছেলেগুলো ফাহিমকে বলল, এই এখন থেকে যা হিরো হতে আসিস না। ফাহিম সাথে সাথে ওড়না পেঁচিয়ে ছেলেগুলো রিডারের কলার ধরে একের পর এক খুশি মারতে লাগলো আর বলল, প্রপোজ অ্যাকসেপ্ট করবে নাকি করবে না সেটা ওই মেয়ের ব্যক্তিগত ব্যাপার। তুই ওকে প্রপোজ করছস যে, তোর কি যোগ্যতা আছে? রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করা, মেয়েদের শরীরে হাত দেওয়া ছাড়া আর কি পারছস? তোদের কি দেখে তোদের প্রেমে পড়বে? ছেলেটার নাক দিয়ে রক্ত পড়ছিল। আরগুলো ভয়ে দৌড়ে পালিয়ে গেল। হুট করে ফাহিমের আব্বু এসে ফাহিমকে পিছন থেকে ধরে ঘুরিয়ে সজোরে থাপ্পড় মেরে বলল, বিয়াদব ছেলে, গুন্ডা কোথাকার, একটা অসহায় ছেলেকে মেরে হিরো হয়ে গেছস। ফালতু ছেলে, এখন থেকে যান, নাইলে তোরে চেল দিব আমি। ফাহিম কিছু না বলে ওনার হাত থেকে খুলে মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, সরি বোন, তোমার ওনার রক্ত লেগে গেল। মেয়েটা ফাহিমের আব্বুর হাত সরিয়ে দিয়ে ফাহিমকে বলল, ধন্যবাদ ভাইয়া, আপনি না থাকলে আজ আমার সাথে। মেয়েটা ফাহিমকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে ফাহিম মেয়েটার ব্যাগ দিয়ে মধ্য রেখে দূরে ঠেলে বলল, কান্না করো না বোন, বাসায় চলে যাও। ওই রিক্সা। ফাহিম রিক্সা থামিয়ে মেয়েটাকে তুলে দিয়ে ফাহিম আর আব্বুর হাত থেকে চাবি নিয়ে বাইকে উঠে চলে গেল। ফাহিম আর আব্বু ফেল ফেল করে তাকিয়ে থাকলো ফাহিমের দিকে। রহমত এসে বলল, ছেলেটাকে কেন থামালি? ভালো শিক্ষা দিচ্ছিল, আর ওখানে ওই কাপুরুষগুলো বসে দেখছিল আর মজা নিচ্ছে। ছেলেটাই শুনলাম খুনি জেল থেকে বের হয়েছে। ছেলেটাই খারাপ হলেও খারাপ সময়ে মেয়েটার পাশে দাঁড়াইছে। কি হচ্ছিল এখানে ভাইয়া? ওই মেয়েটার সাথে অসভ্যতামি করছিল, এক পর্যায়ে তো অতিরিক্ত করে ফেলছিল। তখন ওই ছেলেটা এসে বাঁচিয়ে দিল। ছেলেটা নাকি মজিদ ভাইয়ের ছেলে শুনলাম। ও, তা বাসায় এসো। না রে, বাসায় যাব না, হাঁটতে এসেছিলাম। এখানে একটু চা খেতে বসছিলাম, এই কাহিনী দেখে মেজাজটাই খারাপ হয়ে গিয়েছিল। থাক, বাসায় যাই। রহমত চলে গেল। ফাহিমার আব্বু চলে গেল। ফাহিমার আব্বুকে দেখে ফাহিমার আম্মু বলল, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কিছু কি হয়েছে? কি হওয়ার বাকি রাখছে তোমার মেয়ে? সেখানে আবার জিজ্ঞেস করতে এসেছো কিছু হয়েছে নাকি? ফাহিমার আম্মু চুপ হয়ে গেল, কিছু বলল না। ফাহিমার আব্বু রুমে চলে গেল। ফাহিম বাসায় চলে গেল, গিয়ে খাবার খেয়ে ঘুম দিল। দুপুরের দিকে উঠে ফ্রেশ হয়ে ওর আব্বুর খাবার নিয়ে দোকানে চলে গেল। ফাহিম খাবারের টিফিন রেখে কর্মচারীদের সাথে হাত মিলিয়ে গাড়ি থেকে মালপত্র নামাতে লাগলো। ফাহিমের আব্বু দেখে মনে মনে খুশি হলেও কিছু বলল না। ফাহিমের ফোন বেজে উঠলে ফাহিম কলটা রিসিভ করে বলল, আপু বলো। নিতে আসবে কি? আসছি। ফাহিম বাইক নিয়ে চলে গেল। ফাহিম সোজা ভার্সিটির সামনে চলে গেল। ফাহিমকে আতিয়ে বলল, ভাই এদিকে আয়। ফাহিম কিছুটা এগিয়ে গেল। ফাহিমা আতিয়ে ফুচকা খাচ্ছে। ফাহিমা ফাহিমের দিকে এগিয়ে গিয়ে বলল, এই নাও খাও। আমি এসব খাই না, আপনারা খান। ফাহিমের কথা শুনে আশেপাশে সবাই অবাক হয়ে তাকালো। সবার তাকানো দেখে ফাহিম কিছুটা অকওয়ার্ড ফিল করলো।
পাশে দুইটা ছেলে ফুচকা খেতে লাগলো। ফাহিমা বলে উঠল। একটা মুখে দিয়ে দেখো কেমন লাগে। ফাহিম না চাইতেও একটা ফুচকা মুখে নিল। ফাহিমের খাওয়া দেখে ফাহিমা আতিয়ে ভ্রু কুচকে তাকালো। ফাহিমা বলে ওঠে, কেমন? ভালো। আরেকটা নাও। ফাহিম আরেকটা নিয়ে মুখে দিতে যাবে, হুট করে কেউ একজন নিয়ে মুখে নিয়ে নিল। তিনজন হাতটার মানুষটাকে দেখলো। ফাহিম থমকে গেল। মেয়েটা ফুচকা খেতে খেতে বলল, অনেক মজা, আরেক প্লেট নাও। নিজে কিনে খান। আপু, তোমাদের খাওয়া হইলে বাইকে উঠো। তুমি কিনে দাও, আমার কাছে টাকা নেই। এই মেয়ে, কি সমস্যা? এটা কে, তোমার আপু? তুলির কথা শুনে ফাহিমা রেগে গেল। ফাহিমা রাগি লোক নিয়ে তাকে কিছু বলবে, তখনই ফাহিম বলে উঠল, আমার ওয়াইফ। ফাহিমের কথা শুনে তুলি বলে উঠল, হোয়াট? তোমার ওয়াইফ? মানে বিয়ে কখন করলে? তুমি আমার সাথে মজা করছো নাকি? আর উনি আমাদের সিনিয়র আপু, সে তোমার বউ কিভাবে হয়? যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে। ফাহিম ফুচকার বিল দিয়ে দিল। দুইজন বাইকে উঠলে ফাহিম বাইক চালাতে গেলে তুলি চাবি কেড়ে নিয়ে রেগে বলল, তুমি আমাকে রেখে অন্য মেয়েকে কিভাবে বিয়ে করতে পারো? আমি তোমার জন্য কি করি নাই? তুমি কোন সাহসে আমাকে রেখে অন্য মেয়েকে তোমার পিছনে বসিয়ে নিয়ে যাও? ফাহিম রাগে এক ছটকায় বাইকের চাবি নিয়ে বলল, মানুষের ভিতরে সিন ক্রিয়েট করেন না, সামনে থেকে সরেন। ফাহিম বাইক ঘুরিয়ে যেতে লাগলো। তুলি চিল্লিয়ে ফাহিমকে ডাকতে লাগলো। বেশ কিছু দূর যেতে আতিয়ে বলে উঠল, এইটা কি রাসেলের বোন না? হুম। তোমার এক্স গার্লফ্রেন্ড নাকি? না। তোমার সাথে তো কিছু ছিল না, হইলে ওই মেয়ে ওইসব কথা কেন বললো? বাইক থামাও, আমি যাব না। যদি না থামাও আমি লাফ দিব। ফাহিমা রেগে কথাগুলো বলল। ফাহিম বাইক থামালে ফাহিমা বাইক থেকে নেমে যেতে নিলে আতিয়ে বলল, ফাহিমা আপু দাঁড়াও, তুমি ভুল বুঝছো কিন্তু। তোমার ছোট ভাইয়ের বউকে রেখে এসেছো, নিয়ে আসো, যাও। আমি চলে গেলাম। আরে তুমি তো আমার ভাইয়ের বউ, আমার কিউট আপু। আর তোকে থামাতে বললো আর তুই থামিয়ে দিলি? যা ওকে নিয়ে আয়। আতিয়ের ধাক্কা খেয়ে ফাহিম বাইক থেকে নেমে দৌড়ে ফাহিমার কাছে গিয়ে ফাহিমাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। কোলে তুলে নিল। কোলে নিয়ে যেতে নিলে ফাহিমা বলে উঠল, আমাকে নামিয়ে দাও। তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘরে তুলো, যাও। ওই মেয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলে না? থাকো গা, যাও। তোমার সুন্দরী গার্লফ্রেন্ড, যাও নিয়ে আসো তাকে। ফাহিম কিছু না বলে জোর করে বাইকে তোলে। আতিয়ে শক্ত করে জড়িয়ে ধরে থাকলে ফাহিম উঠে বাইক ছেড়ে দিল। ফাহিমা বকবক করতে থাকলো। বাসায় চলে গেলে ফাহিমাকে জোর করে ভিতরে নিয়ে গেলে ফাহিমের আম্মু অবাক হয়ে বলল, বোমা, কি হয়েছে? এত রেগে আছো কেন? আর কি বলছো এসব? আম্মু, আপনার বৌমা আছে আরেকটা, আমার থেকে অনেক সুন্দর আর অল্প বয়সের মেয়ে। আপনার ছেলে তো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, তাকিয়ে কথা বলছিল। আপনার ছেলেকে নিয়ে যান, ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন। ফাহিমার কথা শুনে ফাহিমের আম্মু বলল, বোমা, তোমার কোথাও ভুল হচ্ছে। ফাহিম তোমাকে যেহেতু বিয়ে করে আনছে, ও অন্য নারীর সাথে কোনো সম্পর্ক কখনোই করতে পারে না। আমার ছেলে অতটাও খারাপ না, ও মেয়ে মানুষকে যথেষ্ট সম্মান করে। আতিয়া, কি হয়েছে বলতো? আম্মু, রাসেলের বোন এসেছে। আতিয়ে সব খুলে বলো। ফাহিমা বলে উঠল, আপনার ছেলে মেয়েটার সাথে কত সুন্দরভাবে কথা বলছিল, মেয়েটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে কথা বলছিল। আমি না আতিয়া না থাকলে আপনার ছেলের জন্য সুবিধার হতো। ফাহিমের আম্মু কিছু বলতে যাবে তার আগেই ফাহিম ফাহিমাকে টেনে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে ছেড়ে দিল। ফাহিমা বকবক করতে নিলে ফাহিম দরজা লাগিয়ে দিয়ে ফাহিমার কাছে গিয়ে কোমর ধরে টান দিয়ে সোজা নিজের সাথে জড়িয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। ফাহিমার চোখ বড় বড় হয়ে গেল। ফাহিমা সরিয়ে দিতে গেলে ফাহিম হাত দুটো পেছনে ধরে থেকে কিস করতে লাগলো। 3 মিনিট পর ছেড়ে দিলে ফাহিমা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ফাহিমা বলে উঠল, ওই সুন্দরী মেয়েকে করো গা কিস, আমাকে কেন করছো? ফাহিমা আর কিছু বলতে যাবে, আবারও কিস করলো। ফাহিমা যতবার কিছু বলতে চায় ততবারই ফাহিম কিস করতে লাগলো। এক প্রকার ফাহিমা কান্না করতে করতে বলে, তুমি ওই মেয়েকে ভালোবাসো? আমার কাউকে এক্সকিউজ দিতে ভালো লাগে না, কাউকে বোঝাতেও মন চায় না। শুধু এইটাই বলবো, ওই আমার ফ্রেন্ড ছিল, আমি ওকে ভালোবাসি না। আমি অন্য কাউকে লাইক করতাম, কিন্তু সেই আমার বিরুদ্ধে
সাক্ষী দিয়েছিল। তার জন্য আমার 3 বছরের জেল হয়েছে, না হইলে আমার জেল হইতো না। সত্যি তো ওর সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি মিথ্যা লাইক করি না, আর পরিস্থিতির শিকার না হইলে মিথ্যা বলিও না। এখন তো পরিস্থিতির শিকার হইছো, তার মানে মিথ্যা বলছো। ফাহিম কিছু না বলে অসুমের দিকে চলে যেতে নিলে ফাহিমা হাত ধরে বলে, আমি তোমার বউ, সবার সাথে যেমন ব্যবহার করো তেমন ব্যবহার আমি ডিজার্ভ করি না। আমার কাছে সব এক্সপ্লেন না করলে কার কাছে করবে? ওই মেয়েটার কাছে করবে? ফাহিমার কথা শুনে ফাহিম বলে উঠল, ওই মেয়ের সাথে আমার ফ্রেন্ডশিপ ছাড়া কোনো সম্পর্ক ছিল না। ওই আমাকে জেলে দেখতে যেত, আমার জন্য খাবার নিয়ে যেত। যেদিন বলছে আমাকে পছন্দ করে ভালোবাসে, সেদিনের পর থেকে আমি ওর সাথে আর দেখা করি নাই। কারণ একজনকে লাইক করলাম, সেই সব জেনেও নিজের ইচ্ছে আমাকে জেলে পাঠালো। তারপর থেকে ভালোবাসার প্রতি আমার ঘৃণা জন্মে গেছিল। আচ্ছা, তুমি ওই ছেলেকে কেন খুন করছিলে? আমি যতটুকু শুনেছি ছেলেটা তোমার ভাইয়ের বন্ধু ছিল, তার সাথে তো তোমার ভালো সম্পর্ক ছিল, তাহলে কেন তাকে খুন করলে? তুমি আমার স্ত্রী, সব জানার অধিকার তোমার আছে, বাট আমি এখন কিছু বলতে চাচ্ছি না। যাও যাও, আমাকে বলা লাগবে না। ওই মেয়েকে গিয়ে সব বলো, যাও। ফাহিমা কথাগুলো বলে মুখ ফুলিয়ে খাটে বসে পড়ল। ফাহিম ফাহিমার দিকে তাকিয়ে বলল, আমার কিন্তু এখন রাগ হচ্ছে, বারবার ওর কথা টেনে নিয়ে আসছো। আমাকে বলতে পারছো না, তাহলে ওকে বলতে যাবে, তাই না? আমি ঘরের বউ হয়ে জানার অধিকার রাখি না, বাহিরের মেয়ে তো জানবে তাহলে। ফাহিম রাগে হাত মুঠো করে চোখটা বন্ধ করে নিজেকে কন্ট্রোল করে ফাহিমার পাশে গিয়ে বসে বলল, আমি এখন তোমাকে সব বলবো। আগে তুমি গোসল করে নাও, গোসল করে খাবার খেয়ে নাও, তারপর আমার অতীতে সব বলবো। সত্যি বলবে তো? হুম। ফাহিমা ফাহিমের কোলে বসে গলা জড়িয়ে ধরে দুষ্টুমি করে বলল, গোসল করার আগে চলো একটু তোমাকে আদর করে নিই। ফাহিমার কথা শুনে ফাহিমের হাসি আসলো। ফাহিম বলে উঠল, সত্যি তো? আবার কান্না করবে না তো? ব্যথা পাইলে তো একটু করবই। ফাহিমা গলায় হাত দিয়ে ফাহিম কিস করতে লাগলো। ফাহিমার চোখ বন্ধ হয়ে গেল। ফাহিমের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। ফাহিম ফাহিমাকে খাটে শুয়ে দিয়ে শার্ট খুলতে খুলতে ফাহিমার উপরে উঠে কিস করতে লাগলো। ফাহিমা ফাহিমের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। ফাহিমা ফাহিমকে নিচে ফেলে কিস করতে লাগলো। দুজন আস্তে আস্তে সুখের সাগরে হারিয়ে গেল। অনেকক্ষণ একে অপরকে আদর করতে করতে দুজন ক্লান্ত হয়ে গেল। ফাহিম ফাহিমার বুকে মুখ লুকিয়ে নিল। ফাহিমা ফাহিমকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জানো, ভার্সিটিতে গিয়ে আমি তোমাকে কল্পনা করছিলাম। তোমাকে ছাড়া ভালো লাগছিল না। তোমার গোলাপের ঠোঁটজোড়া বারবার চোখের সামনে ভেসে আসছিল। ভুল করে তো আমার বান্ধবীকে কিস করতে নিয়েছিলাম, যে শরম পাইছি। আর খালি মনে হচ্ছিল কখন বাসায় যাব আর তোমাকে আদর করব। রোমান্টিক মুডটা ওই বেডির জন্য নষ্ট হয়ে গেছিল। ফাহিম হাসতে লাগলো। ফাহিমার ঠোঁটে আলতো করে কিস করে বলল, আমাকে নিয়ে অত ভাবতে হবে না। আমি আপনার হাজব্যান্ড, যেহেতু আপনার থাকবো, অন্য কারো না, বুঝলেন? ফাহিমকে ডাকতে নিলে ফাহিম বলে উঠল, আপু তুমি যাও, আমরা আসছি। ফাহিমাকে কোলে তুলে নিয়ে বলল, চলো গোসল করে নেই। ফাহিমা ফাহিমের সারা মুখে চুমু দিতে লাগলো। ফাহিমার দুষ্টুমিতে ফাহিম হাসতে লাগলো। ফাহিম ফাহিমার দুষ্টুমি এনজয় করতে লাগলো। ফাহিমাকে ফাহিম গোসল করে দিতে লাগলো। ফাহিমা বাচ্চাদের মতো ফাহিমের সাথে দুষ্টুমি করতে লাগলো। ফাহিম ফাহিমার সাথে গোসল করে। দুজন এক তোয়ালেতে করে বের হলো। ফাহিমাকে ফাহিম জড়িয়ে ধরে ফাহিমের পায়ের উপরে পা রেখে হাঁটতে লাগলো। ফাহিম আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ফাহিমার 3 পিস বের করে পরিয়ে দিল। ফাহিমা ফাহিমকে পরিয়ে দিতে লাগলো। ফাহিম ফাহিমাকে ড্রেসিং টেবিলের উপরে বসিয়ে দিয়ে হেয়ার ড্রাই করতে লাগলো। ফাহিমা ফাহিমকে জড়িয়ে ধরে পেটে হালকা করে কামড় দিয়ে বাচ্চাদের মতো বলল, জান, তুমি কখনো পরিবর্তন হয়ে যাবে না তো? তুমি এখন যেমন আছো তেমনি থাকবে তো? আমি সব কিছু ছেড়ে তোমার হাত ধরে চলে এসেছি। তুমি আমাকে কষ্ট দিলে আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমার বাঁচা কঠিন হয়ে যাবে। তোমার অবহেলা আমি হয়তো সহ্য করতে পারবো না। ফাহিমার চোখ পানি ধরে ফাহিম চোখের পানি ঠোঁট দিয়ে শুষে নিয়ে বলল,
ইনশাল্লাহ আমি তোমাকে সব সময় ভালোবাসবো। আমি তোমার বিশ্বাস, তোমার ভালোবাসায় কখনোই আঘাত করব না। আমি তোমার সাথে বৃদ্ধকাল পর্যন্ত যেতে চাই। যত ঝড় তুফান আসুক কখনোই একে অপরকে ছেড়ে যাওয়ার কথা বলবো না। যত রাগারাগি হয়ে যাক তাও কেউ উপরকে ছাড়বো না। আই লাভ ইউ বর। ফাহিম হাত দুটো ধরে চুমু দিয়ে বলো। আই লাভ ইউ টু। চলো খেয়ে নিবে। ফাহিম ফাহিমাকে তুলে রুম থেকে বের হয়ে বসার ঘরে চলে গেল। ফাহিমার দিকে তাকিয়ে বলো, ম্যাম, আপনার কি রাগ কমেছে? অল্প অল্প কমছে। আলহামদুলিল্লাহ, তাও ভালো। ভাই খাইয়ে দে তাহলে, 10% কমবে আশা করা যায়। চলো খাওয়াই দেই। যদি 10% কমে তাহলে তো আমার লাভ। আথিয়া হাসতে লাগলো। ফাহিমা মুখ ভেঙচি দিল। ফাহিমা বলে ওঠে, আম্মু খাইছেন কি? হ্যাঁ, তোমরা খেয়ে নাও। তিনজন বসলো। ফাহিমা খাবার বেড়ে দিতে লাগলো। ফাহিম বলে উঠল, 1 প্লেট থাক, আমি তোমাকে খাওয়াই দেই। ফাহিমা পিছনে তাকাতে দেখে ফাহিমের আম্মু তসবি পড়তে ব্যস্ত। ফাহিমা আস্তে আস্তে বলো, দূর, শরম লাগে আম্মু, ওইদিকে তাকালে কেমন দেখা যাবে। বলবে বউ আসতে না আসতেই আমার ছেলেটাকে বশে করে ফেলেছে। আতিয়া হাসতে লাগলো। আতিয়া বলল, আম্মু ওইসব নিয়ে কিছু মনে করবে না। আম্মু অনেক রোমান্টিক। আগে তো আব্বুর হাতে খাবার ছাড়া আম্মু খেত না। এখন একটু অভ্যাস চেঞ্জ করছে, তাও আব্বু না আসলে খায় না। সেই জীবনে নিজের হাতে খায় নাই, সেখানে তার ছেলের বউ কিভাবে নিজের হাতে খাবে? ফাহিমা দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে বলে। তাহলে ঠিক আছে। ফাহিমাকে ফাহিম খাইয়ে দিতে লাগলো, নিজে খেতে লাগলো। ফাহিমের আম্মুর চোখে পড়লে মুচকি হাসি দিলেন। তিনজন খাওয়া শেষ হলে ফাহিমা বলে ওঠে, আম্মু চা দিব। খেয়ে উঠে একটু রেস্ট নাও। চা নিয়ে আসি। এই তোমরা কি খাবে নাকি? দুইজন না করে দিল। ফাহিমা প্লেট দুইটা নিয়ে গিয়ে ধুয়ে দেয় আর ফাহিমের আম্মুর জন্য চা বানিয়ে নিয়ে আসলো। চা দিয়ে পাশে বসলো। ফাহিমার আম্মু বলল, তিনজন আগামীকাল থেকে নামাজ পড়া শুরু করবে, না হলে কাউকেই খেতে দিব না। আর সাথে কারোর সাথে আমি কথাও বলবো না, বলে দিলাম। আম্মু লেট করে উঠে ফেলেছিলাম, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। গুড। আপনারা দুইজন কি বলবেন? দুইজন একসাথে বলে উঠল, আমরাও পড়বো, তাই না আপু? হ্যাঁ। গুড। ওকে থাকো, আমি রুমে গেলাম, তোমরা ঘুমিয়ে নিও। ঘুমাবে কি তোমরা? অল্প ঘুম পাচ্ছে। ওকে যাও, আমিও যাই। তিনজন যার যার রুমে চলে গেল। ফাহিম খাটে বসতে ফাহিমা দরজা লাগিয়ে দিয়ে ফাহিমের সামনে এসে বাচ্চাদের মতো করে ফাহিমের উপরে সকল ভার দিলে ফাহিম খাটের উপরে পড়ে গেল। ফাহিমার বুকে হালকা করে কামড় দিলে ফাহিম বলে উঠল, আহ। বাবু কিছু বলার কথা ছিল, বলো। কি? তোমার অতীতের কথা। মুড নাই। ফাহিমা রেগে গলা চেপে ধরলে ফাহিম হাসতে হাসতে বলে উঠল, আরে বাবা, বলছি তো। এত রেগে কেন যাও? আরে ছাড়ো না জান, লাগছে কিন্তু। আগে বলো, আমাকে সব বলবে কিনা বলো। আচ্ছা বলছি, আগে আমার উপর থেকে উঠো। ফাহিমা উঠে বসলে ফাহিম উঠে বসে বলে উঠল, যা বলবো তা কখনোই আতিয়া আপুর সামনে কথাগুলো তুলবে না। কেন? অতীত মনে করে আপু কষ্ট পাক আমি চাই না। তুমি আমাকে কথা দাও, আপুর সামনে এইসব কখনোই তুলবে না। ওকে প্রমিস করলাম। আমার তখন 15 বছর। আমি বাগানে খেলা করছিলাম ফুটবল দিয়ে। হঠাৎ করে পিছু থেকে শব্দ আসে আমার কানে। আমি পিছনে গেলে দেখি রুবেল ভাই আপুকে ধর্ষণ করার চেষ্টা করছে। আপু চিৎকার করে ছাড়তে বলছিল, বাট ওই শুনে নাই, আপুর সাথে জোর জবরদস্তি করে। আমি তখন বুঝতাম না, আমার মাথায় একটা কথা চলছিল, আপুকে বাঁচাতে হবে। আমি সামনে থাকা ইট নিয়ে সোজা রুবেল ভাইয়ার মাথায় বাড়ি মারলে সেইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ওইখানে নোভাও এসেছে, জোরে জোরে চিৎকার করে। আতিয়া আপু দৌড়ে আমাকে ধরে। আমি বড় ভাইয়ের মতো আপুকে সামলানোর চেষ্টা করছিলাম। আম্মু দৌড়ে আসলে সাথে আশেপাশে সবাই চলে আসে। রুবেল ভাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আম্মু আমাকে মারতে মারতে বলে কেন মারছি। আমি যখন সব বলে আম্মু জানাই কাউকে কিছু বলার দরকার নাই,
চুপ হয়ে যাই, কারণ ওইসব জানাজানি হয়ে গেলে আপুর বদনাম হবে। কি আতিয়াকে ধর্ষণ করতে নিয়েছিল? তাহলে তো তুমি ঠিক কাজ করেছো। তোমার জেল কিভাবে হইলো? আর ওই ছেলে কি মারা গেছে? মরে নাই, বেঁচে আছে, বাট আমার নামে মামলা করে খুনের অভিযোগে। আর নোভা সাক্ষী দেওয়ার কারণে আমার জেল হয়। আমার 25 বছর পর্যন্ত জেলে থাকতে হয়তো আব্বুর টাকা পয়সা খরচ করে 3 বছরের ভিতরে আমাকে বাঁচিয়ে নেয়। আমার জন্য তাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তুমি তো কোনো ভুল করো নাই। সেদিন যদি আতিয়াকে না বাঁচাতে তাহলে কি হয়তো ভাবতে পারছো? আর আম্মু সব জেনে কাউকে কিছু জানায় নাই। আব্বু হয়তো জানে বা নাও জানতে পারে, বাট এইসব নিয়ে কথা বাড়াতে চাই না। আমার বোন যে ওই ট্রমার ভিতর থেকে বের হতে পারছে, এইটাই আলহামদুলিল্লাহ। রাফি ভাইয়ের চোখে তোমার জন্য ঘৃণা জন্ম নিয়েছে। আমার জন্য তার বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, তাই সেই আমাকে সহ্য করতে পারে না। ওই কি পাগল নাকি? নিজের বোনের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল, আর সেখানে ওর কাছে বেস্ট ফ্রেন্ড আগে। যাই হোক, পাগলের কথা ভেবে লাভ নেই। আমার জামাইয়ের প্রতি আমার আরো গর্ব হচ্ছে। ঠিক কাজ করেছো। আমি হইলে তো শালার জায়গা মতো বাড়ি মারতাম। ফাহিম ঝোঁক গিলে বলল। অসভ্য মাইয়া। ফাহিমা ফাহিমের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, আরে তোমাকে মারবো না তো। আমার সম্পদের ক্ষতি কি আমি করতে পারি নাকি? বাট অন্য মেয়ের কাছে গেলে কনফার্ম করতে পারি। ফাহিম বলে ওঠে, আল্লাহ কোন গুন্ডি আসলো কপালে। ফাহিমা গুন্ডি এসেছো? ফাহিম কিছু বলবে তখনই দরজায় নক করার শব্দ হলে ফাহিম দরজা খুলে দিলে আতিয়ে বলে ওঠে, ভাইয়া আম্মুর সাথে ঝামেলা করছে। ভাই তুই চল। কি? তিনজন দৌড়ে গেল। রাফি ও রামুর গায়ে হাত তুলতে যাবে, সাথে সাথে ফাহিম কোমরের পেছন থেকে লাথি মেরে ফেলে দিল। ফাহিম রাফিকে ঘুষি মারতে মারতে বলল, সাহস কি করে হয় আম্মুর গায়ে হাত তুলতে যাস? সামনে থেকে সর, না হলে তোকে মেরে ফেলবো আম্মু। ফাহিম ছাড় ওকে, জানোয়ারের সাথে লাগতে যাস না। ও তো মানুষ না, জানোয়ার হয়ে গেছে। হ্যাঁ, আমি জানোয়ার হয়ে গেছি। আমার টাকা লাগবে, টাকা দিয়ে দিতে বল। কিসের টাকা? নেশাখোর আর কি করবে, নেশা করতে টাকা চাচ্ছে। আমি বলছি না আমার টাকাটা লাগবে, আমি নেশা করার জন্য নিব না। তোকে আমি একচুল পরিমাণও বিশ্বাস করি না। তুই আমার থেকে অনেকবার টাকা নিয়েছিস, প্রতিবার নেশা করছিস, না হয় জুয়াতে লাগিয়ে দিয়েছিস। আমি কোনো কিছুই করব না। বারবার এক কথা বলবেন আম্মু। আওয়াজ কমাও ভাইয়া। আম্মুর মুখের উপরে আওয়াজ করে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? এই সামনে থেকে সরবি, খুনি হয়ে আমাকে জ্ঞান দিবি না। রাফির কথা শুনে ফাহিম থেকে গেল। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। ফাহিমা চলে গেল দরজা খুলতে। ফাহিমা দরজা খুলতে দেখতে পেল সামনে একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে একটা মহিলা। ফাহিমা বলে উঠল, কাকে চাই? আপনি কে? আমি এবারের বউ। বউ মানে? রাফি বিয়ে করেছে? রূপা রেগে ভেতরে প্রবেশ করে জোরে জোরে রাফিকে ডাকতে লাগলো। সবাই বসার ঘরে আসলে আতিয়ে বলে ওঠে, রূপা আপু তুমি এখানে? এইভাবে ভাইয়াকে কেন ডাকছো? রূপার মেয়ে রাফিকে দেখে দৌড়ে গিয়ে রাফিকে জড়িয়ে ধরে বলল, আপু, তুমি আমাকে হসপিটালে রেখে পালিয়ে কেন আসলে? আমি তোমাকে কতবার খুঁজলাম, তুমি আমাকে রেখে চলে আসলে। আমাকে তুমি ভালোবাসো না আপু? সবাই অবাক হয়ে গেল। আতিয়ে বলে উঠল, আয়াত এইসব কি বলো? ভাইয়াকে আপু কেন বলো? এটাই তো আমার আব্বু। আপু, তুমি কেন চলে আসলে বলো? রাফির আগে রূপার দিকে তাকিয়ে বলো, এইসব কি তোমাকে? যে বললাম আমি টাকা নিয়ে আসছি, তুমি এভাবে এখানে কেন এসেছো? আর কতদিন লুকিয়ে রাখবো শুনি? আন্টি, আমি আপনার ছেলের বউ, আর আয়াত আপনার নাতনি। ফাহিমের আম্মু কয়েক পা পিছিয়ে গেল। ফাহিমের আম্মু বলো, এসব কি বলো ফাহিম? এগুলো কি সত্যি? হ্যাঁ, সত্যি মিথ্যা বলে কি হবে? এসেছে গেছে যখন কি করার। আর ফাহিমের বউকে মেনে নিতে পারলে আমার মেয়ে বউকে মেনে নিতে হবে তোমাদের। ফাহিমের আম্মু পড়ে যেতে নিলে ফাহিম ধরে বলো, আম্মু শান্ত হও। তার মানে আপু তুমি যে বলছো তোমার জামাই দেশের বাহিরে থাকে? তোমার ভাই আমাকে দিয়ে মিথ্যে বলিয়েছে। ফাহিমা পানি নিয়ে এসে দিয়ে বলল, আম্মু একটু পানি খান। ফাহিমার হাত থেকে গ্লাস নিয়ে সম্পূর্ণ পানি খেয়ে বলল, ওকে কিভাবে বিয়ে করলে তুমি? আর বাচ্চা হয়ে গেছে, তারপরও তুমি আমাদের কাউকে জানাও নাই?
আর তুই? ফাহিমের আম্মু রাগ কন্ট্রোল করতে না পেরে সজোরে থাপ্পড় মেরে বলল, বউকে সবার সামনে পরিচয় করে দেওয়ার সাহস নাই তো বিয়ে কেন করেছিস? আর আমাকে একবার বললে কি আমরা মেনে নিতাম না? রাফিকে মারতে লাগলো। ফাহিম ওর আম্মুকে জড়িয়ে ধরল। বাচ্চাটাকে ভয় পেতে দেখে বলল, আম্মু শান্ত হও, বাচ্চাটা ভয় পাচ্ছে। বিয়ে তো করে ফেলছে, এখানে রাগ দেখিয়ে কোনো লাভ নাই, এটা তো আর ঠিক করা যাবে না। ফাহিমের আম্মু রেগে বলল, ওই রূপাকে ভালোবাসে আমাদের বলতে পারতো। আমাদের না জানিয়ে বিয়ে কিভাবে করলো? তাও আবার এত বছর ধরে আমাদের থেকে লুকিয়ে রেখেছিল। ওই নিচে নামতে নামতে কত নিচে নামবে? আর কি করছে? ওই বাচ্চা মেয়েকে নিয়ে হসপিটালে রেখে পালিয়ে এসেছে। কতটা নিমক হারাম! ওকে ছেলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আমার সব কিছুতে তোমাদের সমস্যা, আর আমি ওকে বিয়ে করি নাই। নাউজুবিল্লাহ, এসব কি বলছিস? বিয়ে করস নাই তাহলে বাচ্চা কিভাবে আসলো? ভুল করে হয়ে গেছে। ফাহিম রাগে হাতটা মুঠো করে নিল। ফাহিমের আম্মু ঠাস ঠাস করে মারতে লাগলো। ফাহিমের আম্মু এক প্রকার কান্না করতে করতে বলল, ছি ছি, আল্লাহ, এই কাকে আমার পেটে দিয়েছিলে? ছি, এত জঘন্য কিভাবে হতে পারলি তুই? হ্যাঁ আন্টি, আমি আপনাকে অনেকবার বলতে এসেছি, ও আমাকে হুমকি দিয়ে চুপ করিয়ে রেখেছে। আমি ওকে অনেক ভালোবাসি, বাবুর প্রতি ওর কোনো মায়া দয়া কিচ্ছু নেই। বাচ্চাটা আমার ওর বাবার জন্য পাগল, আর ওই বাচ্চাটাকে সহ্য করতে পারে না। ফাহিম, এখনই তোর আব্বুকে বাসায় আসতে বল। এই নাউজুবিল্লাহ কথাবার্তা আমি শুনতে চাই না। ফাহিমের আম্মু সোফায় বসে থাকলো। বাচ্চাটা বলে ওঠে, আম্মু, আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু কিনে নিয়ে এসে দাও না। আয়াত আমার সাথে আসো, আমি তোমাকে ভাত খাইয়ে দিই। আতিয়া আয়াতকে নিয়ে চলে গেল। ফাহিমের আব্বুকে কল দিয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবে? আব্বু, আপনি কি একটু বাসায় আসতে পারবেন? কি হয়েছে? তোর আম্মু ঠিক আছে তো? আপনি আসেন, আম্মু সুস্থ আছে, আম্মু আপনাকে আসতে বলছে। আচ্ছা, আমি আসছি। ফাহিমের আব্বু কর্মচারীদের রেখে বাসায় চলে আসলো। বাসার ভেতর আসলে সবাইকে চুপচাপ থাকতে দেখে ফাহিমের আব্বু বলল, কি ব্যাপার, সবাই চুপ কেন? আর রূপা, তুমি বসো, দাঁড়িয়ে আছো কেন? কখন এসেছো? তোমার আদরের ছেলে কি করেছে সেইটাই বসে থেকে শোনো। আমি কোনো কথা বলবো না। তুমি ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলছো না, এখন ভোগান্তি পোহাও। রাফি, আবার নেশা করছোস নাকি? না। তাহলে আবার কি করলি? রূপার তোমার আদরের ছেলের বিয়ে পড়িয়ে দাও। কাজীকে ফোন দিয়ে নিয়ে এসেছে, এই দুইটাকে বিয়ে পড়িয়ে দাও, না হলে সত্যিই আমি তোমার ছেলেকে মেরে ফেলবো। জঘন্যতম একটা ছেলে, ছি, ভাবতে আমার ঘৃণা হচ্ছে। কি করছোস তুই রাফি? ধমক দিলে রাফি ভয় পেয়ে গেল। ফাহিমের দিকে তাকিয়ে বলল, ফাহিম, কি হয়েছে বলতো? ফাহিম সবকিছু খুলে বলে। ফাহিমের আব্বু রাগে উঠে রাফির প্যান্টের বেল্ট খুলে রাফিকে মারতে লাগলো। রাফির চিৎকার শুনে আয়াত আতিয়ার রুম থেকে দৌড়ে বের হয়ে আসলো। আয়াত দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে বলল, আমার আব্বুকে মারবেন না, আমার আব্বু ব্যথা পাচ্ছে তো। বাচ্চাটাকে লাগাতে যাবে, সাথে সাথে ফাহিম ওদের ঘিরে ধরলো। সাথে সাথে বাড়িটা ফাহিমের পিঠে লাগলো। ফাহিমা ফাহিম বলে চিৎকার দিল। ফাহিমের আব্বু থেমে গেল। ফাহিমের আব্বু বলল, ফাহিমের বাচ্চাটাকে নিয়ে এখান থেকে সর। আব্বু, যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না। বাচ্চা মেয়েটা ওর আব্বুকে মারছেন দেখে কিভাবে ছুটে এসেছে। আব্বু ছেড়ে দেন, বাচ্চাটার দিকে তাকিয়ে। আয়াত রাফিকে জড়িয়ে ধরে বলল, আব্বু, অনেক ব্যথা পেয়েছো, তুমি কান্না করো না, আমি ওই দাদুকে বকা দিয়ে দিই। এই, আপনি আমার আব্বুকে কেন মারলেন? আপনি পচা কেন? আয়াতের কথা শুনে ফাহিমের আব্বুর কিছুটা নরম হয়ে গেল। ফাহিমের আব্বু আয়াতকে কাছে টেনে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, এত মিষ্টি একটা মেয়েকে কি সমাজ কতটা এত মিষ্টি একটা মেয়েকে কি সমাজে কতটা নিচু নাম দিয়ে দিয়েছোস তোরা দুজন? একবার কি ভেবে দেখছোস এই বাচ্চাটা সমাজের চোখে কি হয়ে দাঁড়াইছে? আর এত নোংরা কিভাবে হতে পারলে? বিয়ে করার ইচ্ছা থাকলে আমাকে জানাতে পারতি, আমি তোকে বিয়ে করতাম। বিয়ে বাদে জঘন্য কাজ কিভাবে করলি? ইচ্ছা করছে খুন করে ফেলি। আপনি আমার আব্বুকে বকা দিবেন না। আপনি পচা কেন? আমার আব্বুকে মারলেন, আবার বকাও দিচ্ছেন। তোমার আব্বু পচা কাজ করেছে দেখে বকা দিচ্ছি। আমার আব্বু একটু দুষ্টু, আমি বকা দিব, আপনি কেন দিবেন?
ওকে, আমার ভুল হয়ে গেছে বোন। ফাহিম, কাজীকে ডাক। আর তুই আগামীকাল থেকে দোকানে বসবি। যদি না শোনস তাহলে আমার নাতনি বৌমাকে রেখে তোকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দিব। আমি সব কথা শুনবো আব্বু, আমাকে আপনি ক্ষমা করে দেন। ফাহিম কাজী সাহেবকে নিয়ে আসলে দুজনের বিয়ে পড়িয়ে দিল। কাজীকে টাকা দিয়ে ফাহিম এগিয়ে দিল। ফাহিমের আম্মু রুমে চলে গেল। ফাহিমের আম্মু কান্না করতে লাগলো। ফাহিমের আব্বু আয়াতকে নিয়ে রুমে চলে গেল। ফাহিমা চলে যেতে নিলে ফাহিম হাত ধরে বলল, যাও না, আব্বু আছে, সমস্যা নাই, আব্বু আম্মুকে সামলে নিবে। আব্বু আম্মু অনেক কষ্ট পেয়েছে, ওনাদের জানালে তো ওনারা নিজেরা রাজি হয়ে যেত। আমি যেমন সোজা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়ে চলে আসি, আব্বু আম্মু তো ঠিকই মেনে নেয়, আমাদের বিয়ে দিয়ে দিল। এই, তুমি চুপ করো, আমাদের বিষয়ে নাক গলাবে না। ফাহিমাকে ধমক দিলে ফাহিম রাগে বলল, মুখ সামলে কথা বল। আমার বউকে ধমক দেওয়ার সাহস কই থেকে পাস? নেক্সট টাইম যদি দেখি মুখে ঘুষি মেরে মুখ ভেঙে ফেলবো। অনেক জোর তো, তাই না? তোর যেমন আছে আমারও তেমন আছে। চুপ করো। ফাহিম, তুমি বিয়ে কবে করছো? 15 তারিখে। ও আচ্ছা, এই জন্যই সবাই বলছিল কোনো মেয়ে এসে ওই বাড়িতে উঠছে। আমি ভাবছি রাফির বউ, তাই তো রেগে এখানে এসেছি। যাক, ভালোই হয়েছে, বিয়ে তো করলাম। আর তুই এখন দেখি অন্য মেয়ের কাছে কিভাবে যাস, আর আমার থেকে লুকিয়ে বেড়ানো বের করব। আতিয়া, কি রান্না করব? রান্না বসিয়ে দেওয়া লাগছিল। আমার সাথে চলো। দুইজন রান্নাঘরে চলে গেল। ফাহিম ফাহিমাকে বলল, আমি একটু বের হচ্ছি। তাড়াতাড়ি বাসায় এসেছো? ফাহিম বের হয়ে গেল 1 মাস পর। আরে ছাড়ো, লাগছে। আরে আর দুষ্টুমি করবো না প্লিজ জান, ছাড়ো না। এখন কেন? আমি যেভাবে পড়তে বললাম ভালো লাগলো না, এখন ছাড়বো কেন? আরে পড়ছি তো, আর দুষ্টুমি করবো না, ছাড়ো, লাগছে অনেক। ছোট আম্মু, আমিও দুষ্টুমি করব না, আমি ভালো বাচ্চার মতো পড়বো। গুড, দুজন অঙ্কগুলো করো, না হইলে এবার ব্যাট নিয়ে আসবো। দুইজন অঙ্ক করতে লাগলো। ফাহিমা দরজার দিকে তাকালে দেখে রূপা আতিয়ে দাঁড়িয়ে থেকে মিটিমিটি হাসছে। ফাহিমা বলে উঠল, ভেতরে আসেন, এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন? দুইজন পিছনে তাকাতে আয়াত বলে ওঠে, আপু, আমাকে ডাকতে এসেছো তাই না? ছোট আম্মু, আম্মু ডাকে, যাই। আপু, আমাকে তোমার লাগবে তাই না? দোকান থেকে কিছু নিয়ে আসবো? দুইজনের কথা শুনে আতিয়ে রূপা ভেঙচি দিয়ে বলে উঠল, আমরা কাউকে ডাকতে আসি নাই। ফাহিম, পড়া ভালো করে, আমি বেত নিয়ে আসব। দুটাই একেবারে ফাজিল হয়েছে। দুইজন একে অপরের দিকে তাকিয়ে অঙ্ক করতে লাগলো। আতিয়ে রূপা হাসতে হাসতে চলে গেল। রাফি ফাহিমের আব্বু এসে বসে দুইজন বলল, আমার দাদু ভাই কোথায়? আপু, ফাহিমা আপু দুজনকে ধরছে। পড়া চোর দুইটাই ডাক দিয়েন না, আমাদের নাম করে আসতে নিয়েছিল, পরে আপু ফাহিমের হাতে কামড় দিয়ে ধরেছিল, সেটাই দেখে ভয়ে দুইজন পড়া শুরু করেছে। আব্বু, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আমি বানিয়ে দিচ্ছি, তুমি যাও। রাফি, রুমে যা। রাফি রূপা দুইজন রুমে চলে গেল। ফাহিমের আব্বু রুমে গেলে ফাহিমের আম্মু চা বানিয়ে রুমে নিয়ে গেল। রাফি বলে উঠল, এত সবার সাথে মিল দিয়ে থাকা লাগবে না। পড়ার নাম করে ওর বউ কাজ করা বাদ দিয়ে নাটক শুরু করছে। ফালতু কথা বন্ধ করো। ফাহিমকে পছন্দ করো না এর মানে এই না যে ওর বউকে দেখতে পারবে না। ওর বউ যথেষ্ট ভালো, বুদ্ধিমান একটা মেয়ে। ফাহিমও অনেক ভালো। 1 মাসে আমি যতটা বুঝেছি, ফাহিম ভদ্র নম্র একটা ছেলে, তোমার মতো খারাপও না। আমি ওনা ছাড়া থাকলেও ও আমার দিকে তাকায় না। আমি সামনে গেলে মাথা নিচের দিকে করে রাখে। তুমি ওর নামে যা বদনাম করছো সব ভুল। ফাহিমা ভাগ্যবান যে ওর মতো হ্যান্ডসামকে চয়েস করেছে। ওহ, তাহলে আমি খারাপ? তাহলে যা, ওই ফাহিমকে বিয়ে করগা। আমার কাছে আসছস কেন? খারাপ মহিলা, তোর নজর ভালো না। আমাকে দিয়ে আর হচ্ছে না, এখন ফাহিমের দিকে নজর গেছে। রূপার আগে সজোরে থাপ্পড় মেরে বলল, একদম বাজে কথা বলবে না। তুমি নিচু বলে তাই বলে সবাইকে নিচু ভাবে না। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার সন্তানকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। আমি তোমার মতো বাজে একটা ছেলেকে ভালোবেসে ভুল করেছি। আমার মেয়ে না বাবার আদর পেয়েছে, আর না আমি তোমার থেকে ভালো কিছু আশা করতে পারছি। রাফি রেগে রূপার চুল ধরে মুখে থাপ্পড় মারতে মারতে বলল, তুই আমাকে থাপ্পড় মারোস? তোর অনেক সাহস হয়ে গেছে তাই না? দুইজনের ঘরে মারামারির শব্দ হলে ফাহিমা উঠে যেতে নিবে, তখনই ফাহিম হাত ধরে বলল,
যাও না, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। আব্বু আম্মু আছে, তারা দেখে নিবে। ছোট আব্বু আম্মু আব্বুকে মেরে ফেলবে। ছোট আব্বু তুমি চলো না। চলো ফাহিম, তোমার ভাইয়ের কোনো জ্ঞান নেই, মূর্খের মতো ব্যবহার। মানুষ মেরে ফেলতেও ওনার বিবেকে বাধে না। তুমি এখানে থাকো, গেম খেলো, আমি যাচ্ছি। আয়াতের কানে হেডফোন দিয়ে ফাহিম রাফির রুমে গেল। রাফির আব্বু আম্মু থামানোর চেষ্টা করলো। ফাহিম রাফির হাত ধরে ফেলে। রাফি এসে বলল, এসেছে গেছে তোর জামাই, দেখ তোকে বাঁচানোর জন্য এসেছে গেছে। ফাহিম রাগে সজোরে থাপ্পড় মেরে বলল, নিজের ভাষা ঠিক করো। কে কার জামাই? আমার সাথে ভাবিকে মিলিয়ে গালি দেওয়ার অধিকার কে দিল তোকে? চুপ কর, আমি ওই খারাপ মহিলাকে চিনি না। এখন তোর সাথে যে কবে বিছানায় শুয়ে পড়বে। রাফির আব্বু সাথে সাথে থাপ্পড় মেরে বলল, জাস্ট শ্যাট আপ রাফি, তোর মুখের ভাষা এত খারাপ। নিজের বউকে সম্মান করতে জানোস না, আবার ফাহিমকে নিয়ে বাজে কথা বলস। কতটা নিচু মনের মানুষ আমার জামাইকে নিয়ে বাজে কথা বলে, ফালতু লোক। বোন, তুমি ফাহিমকে নিয়ে যাও। ও নিজে যেমন সবাইকে তেমনই ভাবে। আমি নিজের কপাল নিজে খাইছি। ওর মতো জানোয়ারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। আমার মেয়েটা হওয়ার পর থেকে ও যত নোংরামি শুরু হয়ে গেছে। মেয়েটার সাথেও খারাপ ব্যবহার করে। তোকে বলেছিলাম বাচ্চা রাখ, তোকে না বললাম ফেলে দিতে। রাফির কথা শুনে ফাহিমের আম্মু সজোরে থাপ্পড় মেরে বলল, চুপ, একদম চুপ। রূপা, বের হয়ে আসো। এই জানোয়ারের সাথে কথা বলে নিজেদের পাপ বাড়িয়ে লাভ নাই। ওই মানুষ না, জানোয়ার একটা, যে নিজের জন্মদাত্রী মায়ের গায়ে হাত তুলতে আসে, সে আর কতই বা ভালো হতে পারে? হ্যাঁ, কি তোমার গায়ে ও হাত দিতে গেছে? ফাহিম, লাঠি নিয়ে আয়। ওর সাহস দেখে পাচ্ছি না আমার স্ত্রীর গায়ে হাত তুলতে। যাই, তোর মতো ছেলে বেঁচে থাকাতে মরে যাওয়া উত্তম। ফাহিমের আব্বু লাঠি খুঁজতে লাগলো। রাফি দৌড়ে পালিয়ে গেল। ফাহিমের আম্মু কান্না করতে করতে বলল, তোমাকে কতবার বলেছি ওকে মাথায় তোলো না। আদর করতে করতে বেশি করে ফেলেছো। এভাবে করলে নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি তুমি আমার একটা কথাও শোনো নাই। আমাকে বলছো তোমার ছোট ছেলের মতো, তো আর আমার বড় ছেলে না। আম্মু, অতীতের কথা বাদ দাও। ফাহিম কথাগুলো বলে চলে গেল। পাশের রুমে গিয়ে আতিককে কোলে নিয়ে বলল, ভয় পাও না আম্মু, তোমার আম্মু ঠিক আছে। আয়াত ফাহিমকে জড়িয়ে ধরে বলে, আব্বু কেন আম্মুকে আমাকে ভালোবাসে না? আব্বু কেন আম্মুর গায়ে হাত তোলে? আব্বু তুমি তো কখনো আম্মুর গায়ে হাত দাও না, তাহলে কেন আমার আব্বু আম্মুকে মারে, গালি দেয় কেন? আয়াতের কথা শুনে ফাহিম থমকে গেল। ফাহিম কি বলবে বুঝতে পারলো না। ফাহিম আয়াতের দিকে তাকিয়ে বলল, তোমার আব্বুর মাথা গরম তো, তাই এমন করে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর রাগ দেখাবে না। তোমার আব্বু তো তোমাদের ভালোবাসে। ফাহিম আয়াতকে বোঝাতে লাগলো। হঠাৎ করে ফোন বেজে উঠল। ফাহিম আয়াতকে কোলে নিয়ে ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধু, কেমন আছো? ফারিয়ে কান্না করতে দেখে ফাহিম চমকে উঠল। ফাহিম বলে উঠল, বন্ধু কি হয়েছে, কান্না কেন করছো? বন্ধু, আব্বু আম্মুকে কয়েকজন ছেলে মারছে, বাসায় এসেছে, ভাঙচুর করছে। বন্ধু আপুকে ধরেছে। ফাহিম কথাটা শেষ হওয়ার আগেই বাইকের চাবি নিয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। ফাহিম গাড়ি স্পিডে বাড়িয়ে চলে গেল ফাহিমের বাসার ভেতরে। সামনে গিয়ে দেখে দরজা লাগানো। ফাহিম জানালা ভেঙে ভেতরে প্রবেশ করলো। ফাহিম আর বোনের ওপরে ছেলেটাকে লাথি দিয়ে ফেলে দিল। ফাহিম কাঁথা দিয়ে সোজা ফাহিমের বোন পরির উপরে দিয়ে ছেলে দুটাকে মারতে লাগলো। পাশে থাকা ফুলদানি দিয়ে দুজনের মাথায় বাড়ি মারল। বাহির থেকে ফাহিমার আব্বু আম্মু চিৎকার করে বলছে, আমার মেয়েকে ছেড়ে দে জানোয়ারগুলো, আমি তোদের কাছে ভিক্ষা চাচ্ছি। আমার মেয়েকে তোরা কিছু করিস না। দুইজনকে মেরে ফাহিম দরজা খুলে বের হলে ফারিয়ে বলে উঠল, বন্ধু ওরা আমাকে মারছে। ফাহিম প্যান্টের ক্যাজুয়াল বেল্ট খুলে এক এক করে সবগুলোকে মারতে লাগলো। হুট করে পেছন থেকে একজন গুলি চালিয়ে দিলে ফাহিমের হাতে সাইড দিয়ে বের হয়ে গেল। সবাই জোরে চিৎকার দিয়ে উঠল। ফাহিমার আব্বু দৌড়ে গিয়ে ছেলেটাকে পেছন থেকে ধরে পিস্তল নিয়ে নিল। ফাহিম হাত দিয়ে রক্ত পড়তে লাগলো। ফাহিম ছেলেগুলোকে মারতে লাগলো। ফাহিমার আম্মু পুলিশকে কল দিলে 10 মিনিটের ভেতরে পুলিশ চলে আসলো। আরেকটা গুলি করবে তখনই পুলিশ হাতে গুলি করলো। ছেলেগুলোকে ধরে নিয়ে গেল। ফাহিমার আব্বু গিয়ে ফাহিমকে ধরে বসিয়ে দিল। ফারিয়ে দৌড়ে এসে ফাহিমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। পরি ফাহিমার আম্মু এসে বলল,
ছেলেটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ফাহিম আর আম্মুর আম্মু ফাহিমের হাতে আঁচল দিয়ে চেপে ধরলো। দুইজন ধরাধরি করে নিয়ে যেতে লাগলো। পরি ফারিয়াকে জড়িয়ে ধরলো। দুইজন ভয় পেয়ে গেল। ফাহিমকে পাশের হসপিটালে নিয়ে গিয়ে গলি বের করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে ধরে বাসায় নিয়ে আসলো। ফাহিমার আম্মু বলল, বাবা তুমি কে আমি জানি না, তুমি নিজের জীবন বাজি রেখে আমাদেরকে বাঁচালে। নিজের সন্তানও এমন করতো কিনা আমি জানি না। তোমার আম্মু ভাগ্যবান যে তোমার মতো সন্তান পেয়েছে। তোমাকে আমি কিভাবে ধন্যবাদ দিব বলার ভাষা আমার নেই। আন্টি এভাবে বলবেন না, আমি তো আপনার সন্তানের মতোই। আর বন্ধু বিপদে আমি পাশে আসবো না তা কি হয়? ফারিয়া ফাহিমকে জড়িয়ে ধরে বলল, আমার বেস্ট বন্ধু। বন্ধু, তোমার অনেক ব্যথা করছে তাই না? আমি আল্লাহর কাছে দোয়া করে দেব তোমার ব্যথা যেন কমে যায়। ফাহিম ফিক করে হেসে বলল, ঠিক আছে বন্ধু, দোয়া করো। আর গুড গার্ল, আমাকে বুদ্ধি করে কল দিয়েছিলে। তুমি যে বলেছিলে কোনো সমস্যা হলে আমি যেন তোমাকে কল দেই, পরে আমার মনে পড়াতে তোমার নাম্বার মুখস্থ করেছিলাম, পরে সুযোগ পেয়ে কল দিয়েছি। বুদ্ধিমান আমার বন্ধু। ভাইয়া আমি জানি না আপনি কে, আজ যা করলেন আমি কখনোই ভুলবো না। ফাহিম উঠে পরির মাথায় হাত দিয়ে বলল, বোন, যা হয়েছে হয়েছে। এসব ভেবে ট্রমার ভিতরে যেও না, স্বপ্ন ভেবে ভুলে যাও। আঙ্কেল, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না। আপনার বাসায় আসার জন্য দুঃখিত। ফাহিমের কথা শুনে ফাহিমার আব্বু শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। ফাহিমার আব্বু বলে উঠল, তোমাকে আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। আমি তোমাকে যত বলি তোমার ঋণ কখনো শোধ করেন না। আঙ্কেল, আপনি এভাবে ভেঙে পড়লে সবাই তো ভেঙে পড়বে। আপনি এই বাসার গার্জিয়ান, আপনি ভেঙে পড়লে চলবে না। আপনি শক্ত হন। আর ওরা কারা ছিল? আমার নিজের ভাইয়ের ছেলে। কি? হ্যাঁ, ফাহিমাকে আমার বড় ভাই তার ছেলের বউ করে নিতে চাইছিল। তা তো ফাহিমা বিয়ে করলো না, পরে পরীকে চাইছিল। আমি না করছি, কারণ ওরা রাজনীতির ভিতরে আছে। ও আচ্ছা, এই কাহিনী। তার জন্য এত সাহস? ওয়েট, ওনার নাম কি? শফিক এই এলাকার নেতা। ফাহিম ফোন বের করতে চমকে উঠল। ফাহিম বলে উঠল, আমি একটু আপনার মেয়ের সাথে কথা বলে নেই। ওকে না বলে বের হইছি। অনেকবার কল দিয়েছে। কপালে আজ দুঃখ আছে আমার। মেয়ে মানে? কথা বলতে দাও। ফাহিম কলটা রিসিভ করতে ওপাশ থেকে ফাহিমা রাগে বলতে লাগলো, আমাকে না জানিয়ে কোথায় গেছো? আর এতবার কল দিয়েছি, রিসিভ করার প্রয়োজন মনে করো না তো? আমাকে তোমার বউ মনে করো না নাকি? কতটা ভয় পাইছি তোমার খেয়াল আছে? রাগে ইচ্ছে করছে সব ভাঙি। ফাহিমার কণ্ঠ অল্প শুনতে পেল ফাহিমার আব্বু। ফারিয়া বাদে সবাই অবাক হয়ে গেল। ফাহিম কাপা কাপা কণ্ঠে বলল, বউ, রাগ করো না, আমার একটু দরকার পড়ে গেছে। কিসের দরকার তোমার যে আমাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করো নাই? তুমি আজকে বাসায় আসবে না। যেখানে আছো সেখানেই থাকো। বাসায় আসলে আমি তোমাকে খুন করব বলে দিলাম। ফাহিম সবার কাছ থেকে অনুমতি নিয়ে কিছুটা দূরে গিয়ে ফাহিমাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো। ফাহিমার আব্বু হেসে বলল, তোমার মেয়ে আমাকে যেমন আঙুলের উপরে রেখে নাচাতো, বেচারা জামাই বাবাটাও সেম আমার মতো অবস্থায় হয়েছে। কি তার মানে ওই ফাহিমার জামাই? কি এটাই তাহলে আপুর হাজবেন্ড? বাট এই ছেলেটাকে তো ছোট মনে হচ্ছে। হ্যাঁ, ওই সেই ছেলে। দেখো, আমার মেয়ে ভুল কাউকে বেছে নেয় নাই। যাকে তুমি ঘৃণ্য করতে, যাকে সহ্য করতে পারতে না, যার নাম নিতে দিতে না তার জামাই আজ আমাদের সবাইকে বাঁচালো। আর গুন্ডা বদমাইশ খুনি বলে কত না আমার সাথে ঝগড়া করছো। আর সেই খারাপ ছেলেটাকে খারাপ সময় পাওয়া গেল। আমার মেয়ের সাথে যোগাযোগ করতে দেও না। আমার মেয়েকে কবে থেকে দেখি না, তার নাম নিলেও বকাঝকা করতে। ফাহিমার আম্মু কান্না করতে লাগলো। ফাহিমার আব্বু বলে উঠল, আমাকে আর লজ্জা দিও না, আমি ভুল করছি, আমি জানি। কিন্তু ফাহিমা আমার কলিজার টুকরা ছিল। হুট করে খুনি ছেলেকে বিয়ে করার জন্য পাগলামি করলো। কোনো বাবা খারাপ ছেলে জেনে তার সাথে বিয়ে দিতে চাইবে না, আমিও তাই করছি। সে আমার বিরুদ্ধে গিয়ে মান সম্মান ডুবিয়ে পালিয়ে গেল। আমার ভেতরের কষ্ট তুমি কি বুঝবে?
ফাহিমার আব্বু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। ফাহিমার আগে কল কেটে দিল। ফাহিম এসে বলল, আঙ্কেল আমাকে বাসায় যেতে হবে, আমি সকালে আসব। আপনার মেয়ে রাগ ভয়ঙ্কর লেভেলে গেছে, কল দিয়েছে বুঝতে পারি নাই। আঙ্কেল আমি একটু শার্টটা ধুয়ে দিতাম, রক্ত লেগে আছে, ওই দেখলে আরও রেগে যাবে আর কষ্ট পাবে। ভাইয়া আমার কাছে দেন, আমি ধুয়ে দেই। সমস্যা নাই, আমি ধুয়ে নিচ্ছি, আমাকে একটু ওয়াশরুম দেখিয়ে দাও। পরীর কাছে দাও বাবা, ওই ধুয়ে দিবে। একটা তোয়ালে দিবে? ফারিয়া দৌড়ে গিয়ে তোয়ালে নিয়ে এসে দিলে ফাহিম কিছুটা দূরে গিয়ে শার্ট খুলে তোয়ালা শরীরে দিয়ে দিল। পরি ফাহিমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। পরি তাড়াতাড়ি করে চোখটা সরিয়ে মনে মনে বলল, ক্রাশ খাস না, তোর দুলাভাই হয়, আপু জানলে মেরে ফেলবে তোকে, তার জিনিসের দিকে চোখ দিলে। ফাহিম কাছে এসে শার্ট দিয়ে বলল, হাতের এই দিকে শুধু ধুয়ে দিও। ভাইয়া ছিঁড়েই তো গেছে। সমস্যা নেই, কিছু একটা বলে দিব। পরি ধুয়ে দিতে চলে গেল। ফাহিমার আম্মু বলল, বাবা বসো, প্রথম আমার বাড়িতে আসলে, তাও আবার এমন পরিস্থিতিতে যে আদর আপ্যায়ন করার মতো অবস্থাই নাই। তুমি থাকো, আমি তোমার জন্য রান্না করি। তুমি কি কি পছন্দ করো? আন্টি অন্য সময় খাবো, এখন খেতে পারবো না, বাসায় যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। আমার কাছে ফোন দাও, আমি ফাহিমার সাথে কথা বলি। আন্টি এখন যদি জানে আমি এখানে, তাহলে অনেক প্রশ্ন করবে, আর এইসব শুনলে ওই ভেঙে পড়বে। আমি ওকে কষ্ট দিতে চাচ্ছি না। ফাহিমের কথা শুনে ফাহিমার আব্বু আম্মুর চোখে পানি চলে আসলো। ফাহিমার আব্বু মাথায় হাত দিয়ে বলল, আমার মেয়ে অনেক ভাগ্যবতী যে তোমার মতো ছেলেকে স্বামী হিসেবে পেয়েছে। ফাহিম কিছু বলবে তখনই ফোনটা বেজে উঠল। কলটা রিসিভ করতে আতিয়ে বলল, ভাই কই তুই? বাসায় তাড়াতাড়ি আয়, আপু কিন্তু কান্না করছে, জানোস এমনিতে সন্দেহ করে। আবার না বলে বের হয়েছস কেন? কিসের এত দরকার তোর? আপু আসছি আমি, আর কয়েক মিনিট লাগবে। তাড়াতাড়ি আয়। পরি শার্ট নিয়ে এসে দিলে ফাহিম বলে উঠল, কি ব্যাপার, এটা শুকনা লাগছে কেন? হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে এনেছি। ফাহিম খুশি হয়ে বলল, ধন্যবাদ বোন। আচ্ছা আমি যাই, সকালে আমি সময় করে আসবো আপনার মেয়েকে আপুকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে। বাবা সকালে আমি তোমার জন্য রান্না করে রাখবো, তুমি এখানে খাও। আচ্ছা আন্টি, বন্ধু টাটা। ফাহিম বাইক নিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে গেল। বাসার ভেতরে ঢুকবে সাথে সাথে একটা গাড়ি এসে থেমে বলল, ফারুক। ফাহিম পিছনে তাকিয়ে বলল, আমি আপনার সাথে পরে দেখা করি, আমার বউ রেগে আছে, আমাকে বাসায় যেতে হবে। আপনাকে অনেক দিন পর দেখে ভালো লাগলো। কি তোমার বউ আছে? হ্যাঁ, বিয়ে করছি। আপনাকে পরে সব বলবো, এখন যাই। আর হ্যাঁ, ওনাকে আমার প্রয়োজন, আমি আপনাদের সাহায্য চাই। কিসের সাহায্য? পরে বলবো। কালো গাড়িটা চলে গেল। ফাহিম বাইক ভিতরে রেখে সোজা দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো। আতিয়ে দরজা খুলে দিল। আতিয়ে কিছু বলার আগে দৌড়ে গিয়ে রুমে গিয়ে ফাহিম শার্টটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে বের হলে ফাহিমও বলে উঠল, আমার রুমে ঢোকার অনুমতি কে দিয়েছে? যে মেয়ের কাছে গিয়েছিলে তার কাছে থাকতে পারতেন, এখানে কেন এসেছেন? ফাহিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লিপ কিস করলো। ফাহিমা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে লাগলো। ফাহিম জোর করে কিস করতে লাগলো। 3 মিনিট পর ছাড়লে আবার কথা বলে, আবারও কিস করতে লাগলো। ফাহিমা কান্না করতে করতে বলল, কারো আমার জন্য টেনশন হয় না আমি জানি, কিন্তু আমার তো হয়, আমার তো ভয় হয়, কারণ আমার প্রিয় মানুষের পেছনে হাজারটা শত্রু লেগে আছে। আমার প্রিয় মানুষটার অন্য কারো ভালো করতে গিয়ে নিজের শত্রু বানিয়ে রেখেছে। আমার ভয়, সেটা তো সে বুঝবে না। ফাহিমা কান্না করতে লাগলো। হাউমাউ করে ফাহিম বুকের সাথে জড়িয়ে ধরে বলল, জান আই এম সরি, আমার উপায় ছিল না। ফাহিমা বাহুর দিকে হাত গেলে ফাহিমা অবাক হয়ে বলল, এখানে ব্যান্ডেজ করা নাকি? এই শার্ট খুলো, কি হয়েছে এখানে দেখি। ফাহিমা শার্ট খুলতে যাবে, ফাহিম ঠোঁট কিস দিয়ে শান্ত করে বলল, জান তেমন কিছু হয় নাই, একটু কেটে গেছে। অ্যাক্সিডেন্ট করেছিলে নাকি? আর কোথায় লাগছে দেখি। আরে বাবা শান্ত হও, অ্যাক্সিডেন্ট করি নাই, ওইখানে একটু লাগছে। একটা গাড়িতে করে রড নিয়ে যাচ্ছিল, হুট করে আমার বাহুতে আঘাত লাগে। ওই শালার ড্রাইভার কি চোখে দেখে না? কানা কোথাকার।
এর থেকে বড় কিছু হইলে কি হইতো, ড্রাইভারকে পেলে আমি কাঁচা চিবিয়ে খাইতাম। ফাহিমা বকবক করতে লাগলো। হাত কাটা দেখতে যাবে, ফাহিম বলল, জান ব্যথা লাগে আর খুলবো না, ব্যান্ডেজ করতেও ভয় লাগে। বসো এখানে, আমি খাবার নিয়ে আসছি। ফাহিমা চলে গেল। ফাহিমাকে দেখে আতিয়ে বলল, বাবা রে বাবা, আমার ভাইকে 1 মিনিট না দেখলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল। আতির কথা শুনে সবাই হাসতে লাগলো। ফাহিমা লজ্জা পেয়ে গেল। ফাহিমের আব্বু আম্মু মিটি মিটি হাসতে লাগলো। ফাহিমা বলে উঠল, রাজীব ভাইয়া আসুক, দেখা যাবে। ভাইকে ছাড়া কয় মিনিট দূরে থাকো, বিয়েটা হোক, তখন দেখবে জামাই না বলে কোথাও গেলে টেনশন হয়। আর আমার জামাইয়ের মতো হইলে তো টেনশন কাকে বলে, কত প্রকার কি কি বুঝিয়ে দেবে। ঠিক ঠিক। রূপার কথা শুনে সবাই হাসতে শুরু করলো। ফাহিমা রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে রুমে গেল। ফাহিম কারোর সাথে SMS-এ কথা বলা শেষ করে ফোনটা চার্জে দিয়ে দিল। ফাহিমা ফাহিমের পাশে বসে খাইয়ে দিতে লাগলো। ফাহিম ফাহিমাকে খাইয়ে দিতে লাগলো। দুজনের খাওয়া শেষ হলে ফাহিমা মুখ মুছে দিয়ে প্লেট নিয়ে চলে গেল। সকালে ফাহিম উঠে ফাহিমা আতিয়াকে নিয়ে সোজা ভার্সিটিতে চলে গেল। রাস্তায় হঠাৎ করে গাড়ি থামিয়ে দিল রহমত। ফাহিম বাইক থামালে ফাহিমা বাইক থেকে নেমে বলল, চাচু কেমন আছেন? ভালো ফাহিম, এই ছেলের সাথে তুই কি করস? আমার হাজবেন্ড। ও, তাহলে তুমি সে ছেলে ফাহিম। তোর বাপের উপরে এত রাগ তোর যে এত কিছু জানার পরও তুই বাড়িতে না গিয়ে ভার্সিটিতে চলে যাচ্ছিস? কি জানি, আমি বুঝলাম না, কি বলছেন? তুই কিছু জানোস না? আঙ্কেল পরে কথা হবে, এখন সময় নাই। ফাহিম দাঁড়াও, কি হয়েছে চাচু? গতকাল রিফাত ওর দল নিয়ে এসেছে, হামলা করছিল। কিছু জানোস না তুই? ফাহিমা এক মুহূর্ত লেট না করে দৌড়ে ওর বাসার দিকে যেতে লাগলো। ফাহিমের পেছন পেছন বাইক নিয়ে যেতে লাগলো। আতিয়ে বলে উঠল, কিসের ভিতরে চল। আতিয়ে ফাহিম ভেতরে গিয়ে বাইক থামালো। ফাহিমা ভেতরে ঢুকে ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু তুমি ঠিক আছো? আব্বু ওরা তোমার কোনো ক্ষতি করে নাই তো? ফাইমা তুই এখানে? আপু তুমি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বাবা, তোমার জন্য আমি রান্না করছি, আমি তোমার অপেক্ষায় ছিলাম। আম্মু আমি ঠিক আছি, তুই শান্ত হ। ফাইমাকে তো এ ছেলে কিছুই বলে নাই, আমি বলতে ফাইমা দৌড়ে আসলো। তার মানে ফাহিম তুমি সব জানতে, আর তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না? আমি তোমার নিজের ফ্যামিলি হইলে তো তোমার মায়া কাজ করবে। আমার ফ্যামিলি যে, এই জন্য তো সব জেনেও চুপ ছিলে। ফাহিমা সজোরে ফাহিমের গালে থাপ্পড় মেরে দিল। সবাই চমকে উঠল। ফাহিম ব্যাপারটা মেনে নিতে পারল না। ফাহিম গালে হাত দিয়ে ফাহিমার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে মারলে আর কি বলে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি না? আমি ওনাদের নিজের আপনজন ভাবি না। ঠিক বলছো, তোমার ফ্যামিলির প্রতি আবার আমার কিসের মায়া হবে? তোমার ফ্যামিলি তুমি বুঝে নাও, আমারও তো মাথা ঘামিয়ে লাভ আছে। ফাহিমার আম্মু কিছু বলবে, ফাহিমা রেগে বলে উঠল, আমি তো তোমাকে কিছু বলতে বলি নাই, সব জেনে কেন আমাকে একবার বলতে পারলে না? তোমার মুখে কি লুনা পড়েছিল যে তুমি মুখ দিয়ে আমাকে এই বলতে পারলে না? আমার ফ্যামিলির উপর দিয়ে কি গেছে তা তুমি কিভাবে বুঝবে? তোমার ফ্যামিলি হইলে তো আমি কখনো পর ভাবি নাই। তোমার বাবা মা কিছু হইলে সবার আগে আমি এগিয়ে যাই, আর তুমি অত বড় ঘটনা জেনেও চুপ করে আছো। ভাই তুই তো এমন না, এত বড় ঘটনা হয়ে গেল, আপুকে একবার তো জানাতে পারতি। আমার কোনো ঠেকা পড়ে নাই, ওর ফ্যামিলি ওই বুঝুক। ফাইমা প্লিজ আমাদের কথাটা তো শোন, জামাই বাবাকে বকাঝকা করিস না। আম্মু ওর হয়ে কোনো কথা বলো না তো। বললো ওর কোনো ঠেকা পড়ে নাই, এখন থেকে চলে যাও। তোমার কোনো ঠেকা পড়ার দরকার নেই, আমার ফ্যামিলি আমি বুঝে নিব। ফাহিম আতির হাত ধরে বলল, আপু চলো আমার সাথে। ছাড়, তোকে আমি চিনতে পারছি না, তুই আমার ভাই। ছি, তুই সর, আমি আপুর সাথে থাকবো। ফাহিম রাগে চলে যেতে নিল। ফাহিমার আব্বু আম্মু ডাকতে লাগলো। ফারিয়ে পরি ডাকলেও ফাহিম শুনল না। ফাহিমার আব্বু আম্মু আটকাতে যাবে, ফাহিমা দুজনকে ধরে বলল, যাক চলে, তোমরা ওকে কেন আটকাতে যাচ্ছ? ওকে আটকানোর কোনো দরকার নেই।
আর কি কি হয়েছে আমাকে সম্পূর্ণ খুলে বলবে। ফাহিমার আব্বু রাগে ফাহিমাকে ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ। তোমার এই অতিরিক্ত কথা বলা কখনো যাবে না। কাকে অপমান করলে? তোমার কোনো ধারণা আছে ফাহিম আমাদের জন্য কি করছে? না শুনে না জেনে অতগুলো কথা ওই ছেলেকে বললে। ওই কেন বলেনি জানো? তুমি টেনশন করবে দেখে ওই কিছু জানায় নাই। তুমি কষ্ট পাবে দেখে ও লুকিয়ে আছে। আব্বু এসব কি বলছো? আমি কষ্ট পাবো দেখে আমাকে জানাবে না? তুই এসেছি কি করতে শুনি? আমি এসেছি কি করতাম মানে? শোন, বেশি সব জায়গায় বোঝা ভালো না। ছেলেটা কতটা কষ্ট পেল, না বুঝে না শুনে কতখানি শোনালি, আবার থাপ্পড় পর্যন্ত মারলি। ওই জামাইয়ের গায়ে কে থাপ্পড় মারে? এতগুলো মানুষের সামনে থাপ্পড় মারতে লজ্জা করলো না? আপু, দুলাভাই গতকাল আমাকে আর সবাইকে বাঁচিয়েছে। তুমি না জেনে শুনে দুলাভাইকে কত কিছু বলে। দুলাভাই না আসলে আজ আমি হয়তো ধর্ষিতা মেয়ে হয়ে যেতাম। ফারিয়া রেগে ফাহিমাকে ধাক্কা দিয়ে বলল, আপু তুমি পচা, তুমি আমার বন্ধুকে মারছো। আই হেট ইউ আপু, তুমি পচা। বন্ধু মানে? আমাকে খুলে বলবে কি হয়েছে? ফাহিমার আম্মু সবকিছু প্রথম থেকে খুলে বলল। ফাহিমা মাথায় হাত দিয়ে বসে পড়ল, আধিয়ে বলে উঠল, ফাহিমা আপু, তুমি না বুঝে ভাইয়াকে থাপ্পড় মারলে। আরে বলে ওর কোনো মায়া হয় না, ভাই অনেক কষ্ট পাইছে মনে হয়, তুমি ঠিক করো নাই। আমি কি জানতাম এইসব? ওই তো আমাকে বলতে পারতো, তাই না? তুমি তো জানোই ও কাউকে এক্সপ্লেইন করতে পছন্দ করে না। উনি তোমাকে বলতে চায় নাই তুমি চিন্তা করবে, তোমার কথা ভেবে জানাই নাই ভাইয়ার হাতে গুলিও লেগেছে। ফাহিমা আধিয়ে থমকে গেল। ফাহিমা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি? তার মানে ওইটা গুলি লাগছে হাতে নাকি? হুম। কি আপু, তুমি বুঝতে পারো নাই? আমাকে তো বলছে যে রডের সাথে লেগে কেটে গেছে। কতটা মিথ্যুক! ইচ্ছে করছে থাপ্পড় মারি। মারছি, ভালো কাজ করছি। ফাহিমা কান্না করতে লাগলো। ওদিকে ফাহিম বাইক নিয়ে সোজা হোটেলে চলে গেল। সিক্রেট কোড বলে ফাহিমাকে একটা রুমে নিয়ে গেল। ফাহিম বসে পড়ল। ফাহিমের নাম শুনে একজন তাড়াতাড়ি করে আসলো। ফাহিম উঠে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম। সালামের উত্তর নিয়ে মেয়েটা ফাহিমকে জড়িয়ে ধরতে গেলে ফাহিম থামিয়ে দিয়ে বলল, আপু, কেমন আছো? কি সমস্যা? হাই, কেমন আছো? ভালো আছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, তোমার গালে থাপ্পড় কে মারছে? এত বড় সাহস কার হইল? ওইসব বাদ দেন, যেটা বলার ছিল, আমার একটা সাহায্য লাগবে। শফিক রহমান নামে কোনো নেতাকে চেনেন? হ্যাঁ, নাম শুনেছি। ওর ছেলের দলকে থানায় নিয়ে আসা হয়েছে রেপ কেস। তার নিজের ছোট ভাইয়ের মেয়েকে পড়তে নিয়েছিল, হাতে হামলা করেছিল। একটা ছেলে ওদের মেরে ধরিয়ে দিয়েছে। ওই কেস আমার শালিকের সাথে হয়েছে, আর আমাকে গুলি করেছে। দুজন অবাক হয়ে গেল। রুহি উঠে এসে বলল, এত বড় সাহস তোমাকে গুলি করে? এখন চলো, ওদের গুলি করে উড়িয়ে দিব আমি। শান্ত হন, আমি ওদের বিরুদ্ধে মামলা করব। ওই ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে, আর টাকা দিয়ে কেস তুলে ফেলবে। দুর্নীতির জন্য সেই সেরা। চিন্তা করো না, ওইসব মামলা করা লাগবে না। শিক্ষা দিয়ে দিই, না হয় গুম করে দিই। আইন হাতে তুলে নেন, এইটা আমি চাই না। আমি চাই ওরা জেলে পচে মরুক। ওকে গুলি করে উড়িয়ে দিই। ওই তোমাকে গুলি করছে আর সেখানে আমি চুপ করে বসে থাকবো নাকি? দেখেন জেলে আবার যান, এসব আমি চাচ্ছি না। শোনো, ওই ড্যাডের কাছে সাহায্য চাইবে। তার থেকে এক কাজ করা যায়, ওকে আপু তুমি কল দিয়ে ক্ষমা চাও, আর ওই ছেলেকে জেলে 30 বছরের শাস্তির ব্যবস্থা করা যাক। এই চলো আমার সাথে। রুহি ফাহিমকে নিয়ে বের হলো। রুহিকে বলল, আপু মাথা ঠান্ডা রাখো, আইন ওকে শাস্তি দিবে। ওইটা নিয়ে মাথা ব্যথা নাই। তোমাকে গুলি করছে না, আমি তার প্রতিশোধ তো নিবই। যদি হাতে না লেগে বুকে লাগতো বা মাথায়, তাহলে তোমাকে হারিয়ে ফেলতে হইতো। ওর বাড়িতে হামলা দিব। ফাহিম বোঝাতে লাগলো। রুহি শুনল না। রুহি শফিক রহমানের বাসার ভেতরে ঢুকলো। ওর লোক নিয়ে ভেতরে গেলে সবাই ভয়ে কেঁপে উঠল। শফিক রহমান বলে ওঠে, ম্যাম আপনি এখানে? ম্যাম কোনো দরকার হলে আমাকে ডাকতে পারতেন। এই তোরা এখন থেকে যা, ঝামেলা করিস না। কোথাও যাব না।
আমার বোনকে রেপও করতে যাবেন, হামলাও করবেন, আবার কিনা আমার বোনকে চরিত্রহীন বানিয়ে নিজের ছেলেকে সরিয়ে নিয়ে আসলেন। আমার বাবাকে মিথ্যা ফাঁসানোর সাহস কি করে হয়? এখন থেকে নিজেদের ভালো চাইলে চা। ম্যাম আপনি বসেন। ফাহিম কলে কথা বলতে বলতে ভেতরে ঢুকলো। ফাহিম সামনে ছেলেগুলোকে দেখে বলল, কি ব্যাপার, তোরা জেল থেকে ছাড়া কিভাবে পেলি? শফিকের ছেলে বলে উঠল, আবু এই ছেলে আমাদের মেরেছে। সবাই ফাহিমের দিকে তাকালো। ফাহিমকে মারতে আসলে ফাহিমা ঠেকাতে যাবে তার আগেই রুহি শফিকের ছেলের হাতে গুলি করে দিলে সবাই চিৎকার দিয়ে উঠল। শফিক বলে উঠল, ম্যাম কি করলেন? ম্যাম ওই ছেলেটা আমার বাচ্চাদের মারছে, মিথ্যা মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। তোমাকে গুলি কে করছে? এখানে এসেছো, বসো। হা হা, আমাকে মারার সাহস থাকলে আয়। ফাহিম রুহির পাশে বসলো। রুহি পায়ের ওপরে পা তুলে বলল, কে মারছে তোমাকে? এই কার এত বড় সাহস হইল ওর গায়ে হাত তুলছো? সামনে আয়। সবাই ভয়ে শফিকের পিছনে দাঁড়ালো। শফিক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ম্যাম উনি আপনার পরিচিত? আমার বাচ্চারা জানতো না, ওদের ক্ষমা করে দেন। আহ, হাতে এখনো ব্যথা লাগছে। রুহি কথাগুলো শুনে ফাহিমের হাত আলতো করে ধরে রাগে চিৎকার দিয়ে বলল, কে গুলি করছোস? সামনে আয়, না হইলে আমি সবাইকে মেরে ফেলবো। রুহির কণ্ঠ শুনে সবাই ভয়ে কাঁপতে লাগলো। শফিক রহমান বলে উঠল, কে মারছো ওই ছেলেটাকে? এখন ম্যামের সামনে যা। শফিকের ছেলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ম্যাম ও মেরেছে, এই সামনে যা। ছেলেটাকে জোর করে সামনে নিলে ছেলেটা সোজা রুহির পাশে ধরে ভয়ে কান্না করতে করতে বলল, ম্যাম আমাকে ক্ষমা করেন। আর কথা শেষ হওয়ার আগে মাথায় গুলি করে দিল। আতিয়া ভয়ে চিৎকার করে উঠল। ফাহিম আতিয়াকে দেখে দৌড়ে গিয়ে ওর বুকে জড়িয়ে নিয়ে বলল, আপু ভয় পেও না। ওই শোনো না, ওই শফিকে আমার একদম ভালো লাগছে না। মেয়েটা কে? আমার বোন। ও আচ্ছা, আতিয়া নাকি? হ্যাঁ। আচ্ছা তুমি যাও ওকে নিয়ে, বাকিটা আমি দেখে নিচ্ছি। ফাহিম আতিয়াকে নিয়ে চলে গেল। রুহি গার্ড দিয়ে সবগুলোকে মারতে লাগলো। শফিকের ছেলের পায়ের মাঝখানে লাথি মেরে বলল, খুব শখ না মেয়েদের রেপ করার? তোর রেপ আমি করাচ্ছি। ম্যাম আপনি যা করছেন ঠিক করছেন না। ওই ফালতু একটা ছেলের জন্য আমাদের মারছেন। রুহির আগে শফিকের মুখে শট মেরে দিয়ে বলল, ওই আমার প্রিয় মানুষ, আমার খুব কাছের, তাকে তুই ফালতু বলি? তোকে আমি মেরে ফেলবো। রুহির কথা শুনে ফাহিমা বুক কেঁপে উঠল। ফাহিমা নানা চিন্তার মাথার ভেতরে আসতে লাগলো। শফিক বলে উঠল, সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না, আমাদের ক্ষমা করে দেন। আমরা আর কখনোই ওদের জ্বালাতন করব না। ওদের কেন? আজ থেকে দুর্নীতি তুই করলে আমি তোর মাথা আলাদা করে ফেলবো। তোদের সবাইকে তো ইচ্ছে করছে খুন করে ফেলে দিয়ে যায়, বাট কি করব, ফাহিম চাই না, তাই আমি তোদের বেশি কিছু করলাম না। যদি একবার বলতো মেরে মাটি চাপা দিয়ে দিতাম। এইগুলো পরিষ্কার করো। আর তুই এখন জেলে যাবি, পুলিশের হাতে ধরা দিবি, না হয় সারা জীবনের মতো বিদায় হবি। রুহি লাথি মেরে চলে গেল। আতিয়াকে রাস্তায় ফাহিম সান্ত্বনা দিতে লাগলো। রুহি এসে বলল, আরে বোন আমাকে দেখে ভয় পেও না, আপনি তো মাফিয়া কুইন। আমি ফাহিমের আপু হই, আমি ফাহিমকে ভাই বানিয়েছি, তার মানে তুমিও আমার বোন হও। ভয় পেও না তুমি। সত্যি আমাদের কোনো ক্ষতি করবেন না তো? আরে না, ফাহিম বাসায় যাবে নাকি আতিয়াকে রেখে আসবে? ফাহিমা আছে, ওর সাথে চলে যাবে। ওই তো ফাহিমা আসছে। ওই তোমার বউ? হ্যাঁ। সুন্দর আছে, আমি পরিচয় হতে গেলাম না, আমাকে দেখে ওরা ভয়ে কাঁপছে। অন্য এক সময় দেখা করব। ওকে আপু, তুমি ওর সাথে যাও, আমি যাচ্ছি। ফাহিম রুহির সাথে চলে গেল। ফাহিমা এসে আতিয়াকে বলল, ফাহিম মাফিয়ার লিডারের প্রিয় মানুষ। ফাহিম আমাকে ঠকালো, ফাহিম আমাকে ভালোবাসে নাই। কি বলো এইসব? ঠিক বলছি। আরে দূর না, উনি তো ভাইকে ভাই বানিয়েছে, আমাকেও বোন বললো। মিথ্যা, ভাই বানালে কখনোই বলতো না, ওই বলতো না প্রিয় মানুষ। ফাহিমা কান্না করতে করতে বাসায় চলে গেল। ওদের সাথে ওরাও চলে গেল। ফাহিম রুহির হোটেলে গিয়ে টুকটাক আড্ডা দিয়ে ফাহিম বাসায় চলে গেল। ফাহিমের আম্মু বলল, কি ব্যাপার আতিয়া, বোমা কোথায়? তাদের বাসায়। ফাহিম কথাগুলো বলে রুমে চলে গেল। 10 দিন পর ফাহিমের আম্মু বলল, বোমার সাথে না কথা বলোস আর না তাকে নিয়ে আসোস,
কি হয়েছে তোদের মধ্যে? ওই না হয় রাগ করে থাপ্পড় মারছে, তাই বলে তুই সম্পর্কে বিচ্ছেদ করবি নাকি? তার যখন মন চাইবে তখন আসবে। আমি এখানে কি করব? তার ভালো লাগছে না তাই আসছে না। আচ্ছা তোরা কি চাস? আমার বিয়েটার ভেতরে আমি হ্যাপি থাকি, এইটা চাস না তাই না? ফাহিম, বৌমাকে নিয়ে আসে। আমাকে ক্ষমা করে দেন। আম্মুকে নিয়ে আসো না আব্বু, রাগ করে থেকো না, আম্মুকে অনেক মিস করছি। ভাই রাগ করে থেকো না, ওর জায়গাটায় তুমি থাকলেও রাগ করতে। ফাহিম কাউকে কিছু না বলে উঠে চলে যাবে। হুট করে রাফি দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরল। সবাই অবাক হয়ে গেল। রাফি ফাহিমকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাই আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আমাকে কেন বলিস নাই? ওই আতিয়ার ক্ষতি করতে নিয়েছিল, তুই কেন বলিস নাই? সবাই না জেনে না বুঝে তোকে ঘৃণা করলো, অবহেলা করলো। মানে কি? আব্বু, রুবেলের সাথে আমার যোগাযোগ ছিল, ওর সাথে থেকে নেশা করে শিখেছি। ওই আমাকে সবসময় উস্কে দিত, আমি ওর কথা মতো সবার সাথে খারাপ ব্যবহার করতাম। আজ যখন নোভা আর ওকে কথা বলতে শুনি, তখন জানতে পারি ফাহিম ওকে মারছিল কেন। আর ওরা আমাকে বলছিল ফাহিম আগে থেকে বেয়াদবি করত, সাথে আতিয়ারের সাথে নাকি মারামারি দিচ্ছিল। ওই ঠেকাতে এসেছিল আর রেগে ওকে মারছে। তাই আমার রাগ হইতো, বড় একজনকে কিভাবে মারলো। ওর জন্য আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছিল। এইসব ভেবে আমি ওকে ঘৃণা করতাম। আমি যাদের আপন ভাবছিলাম ওরা অন্তরে বিষ, আমি বুঝতে পারিনি। রাফি ফাহিমের পা ধরে মাপ চাইতে যাবে, সাথে সাথে ফাহিম রাফিকে ধরে বলল, ভাইয়া কান্না বন্ধ করো, আমি কিছু মনে করি নাই। তুই সেদিন সবাইকে কেন বলিস নাই? ওর মুখোশ কেন খুলে দিস নাই? আমি বলতে না করেছিলাম, আতিয়ার উপরে এফেক্ট পড়বে তাই আমি না করছি। বা আম্মু, তুমি এত জ্ঞানী বুদ্ধিমতী মহিলা, আর শেষে কিনা মিথ্যা অভিযোগে আমার ভাইকে জেলে খাটাতে হইল, গায়ে কলঙ্ক লাগলো, আর যে অপরাধী সেই বিন্দাসভাবে ঘুরছে। ভাইয়া, আম্মু ঠিক করছে। বিষয়টা জানাজানি হয় নাই, ভালো হয়েছে। ব্যথা তো এই জায়গায় লাগে, ওই মরল না কেন? ওই কুত্তাকে আমি নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছি। সি, নিজের উপর ঘৃণা হচ্ছে। বাদ দাও, অতীত নিয়ে পড়ে থেকে লাভ নাই ভাইয়া। ভাইয়া, তোমাকে একটা কথা বলি। এইসব পাপের রাস্তা ছেড়ে দিয়ে মেয়েটার দিকে একবার তাকাও। মেয়েটা তোমাকে কত ভালোবাসে। কোনো সন্তানের সামনে বাবা মা ঝগড়া ঝামেলা করলে তাদের উপরে কেমন প্রভাব পড়ে জানো? ওই কষ্ট পাই ট্রমার ভিতরে চলে যাবে। আর ওদের সাথে খারাপ ব্যবহার করো না, ওদের সাথে সময় কাটাও। দেখো, এর থেকে শান্তি আর কোথাও পাবে না। ফাহিম কথাগুলো বলে রুমে চলে গেল। রাফি ওর মেয়েকে কাছে টেনে বুকে জড়িয়ে নিল। রাফি আয়াতের হাতে চুমু দিয়ে বলে উঠল, আমি আর তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না। বাবাকে মাফ করে দিও আম্মু। আব্বু, তুমি আর আমাদের সাথে খারাপ ব্যবহার করবে না? না। রাফি সবার থেকে ক্ষমা চাইল। রাফি আয়াতকে কোলে নিয়ে চলে গেল। রূপা রুমে গেলে রূপাকে জড়িয়ে ধরল। রূপা বলে উঠল, আম সরি, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমাকে ক্ষমা করে দিও। দুজন একে অপরের থেকে ক্ষমা চাইতে লাগলো। ওদিকে ফাহিমা ব্যালকনিতে চুকুরমুচুর করে বসে আছে। থুতনিটা হাঁটুর উপরে রেখে বসে আছে। পড়ি এসে বলল, আপু, অভিমান করে না থেকে ভাইয়াকে কল দাও। তুমি তো ভাইয়ার বড়, তুমি যদি বাচ্চাদের মতো অভিমান করে থাকো তাহলে কি হয়? ওই আমার ফোন ধরবে না। তুমি না হয় যাও, এইভাবে এখানে থেকে কষ্ট পাওয়ার থেকে সামনাসামনি গিয়ে কথা বলো। কোথায় যাব? ওখানে গিয়ে কি হবে? ওর তো ক্ষমতা অনেক, বড়লোক ফ্যামিলির মেয়েরা ওর জন্য পাগল। সেখানে আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আমার জন্য কি তার সময় আছে নাকি? আপু, তুমি তার বউ, গার্লফ্রেন্ড না। তোমার অধিকার সব থেকে বেশি। তুমি কান্না না করে যাও ওই বাড়ি। ফাহিমাকে পরে বোঝাতে লাগলো। ফাহিমার আগে জিদ করে তাড়াতাড়ি করে নিচে গিয়ে ওর আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে গিয়ে গাড়িতে উঠে চলে গেল। ফাহিমের আব্বু আম্মু সবাই আতিয়ার বিয়ের ভেতরে কাকে কাকে দাওয়াত দিবে লিস্ট করছিল। রাফি রূপা আতিয়ার সাহায্য করতে লাগলো। কলিং বেল বেজে উঠলে আতিয়া বলল, আমি চাই।
আতিয়া দরজা খুলতে চলে গেল। দরজা খুলতে ফাহিমাকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরল। ফাহিমা বলে উঠল, তোমার ভাই কোথায়? ওই মেয়েদের সাথে আড্ডা দিতে গেছে নাকি? না। ফাহিমা ভেতরে চলে গেল। ফাহিমাকে দেখে সবাই খুশি হয়ে গেল। ফাহিমা সোজা বলে উঠল, আমি যে ওই বাসায় একবারও তো কেউ আসতে গেলেন না। ও বুঝেছি, আমি না থাকলে আপনার ছেলের মতো আপনাদেরও অনেক আনন্দ লাগে, তাই না? ফাহিমার কথা শুনে ফাহিমের আম্মু ধরে জোর করে বসিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার মেয়ে নাই, আমার কি ভালো লাগছে বলো? তোমাকে কতবার কল করে আসতে বললাম, তুমি তো আসো না। আম্মু, তোমাকে তো আমি দাদু দাদিরা নিয়ে আসতে যাব, তা তুমি চলে এসেছো। আম্মু, তোমাকে অনেক মিস করছি। আয়াত ফাহিমার কাছে গেলে ফাহিমা জড়িয়ে ধরে বলল, আমি জানি আমার আম্মু আমাকে ঠিক মিস করেছে, আর কেউ তো করবে না। আমি যে সবাইকে জ্বালাই। বোন, তোমাকে সবাই মিস করছে। রাফির কথা শুনে ফাহিমা অবাক হয়ে তাকালো। ফাহিমা বলে উঠল, আমাকে কি বলেন? কেন বোন? বললাম আমি মনে হয় স্বপ্নে চলে এসেছি। কেউ চিমটি দাও তো। রূপা দুষ্টুমি করে চিমটি দিলে ফাহিমা আওয়াজ করে উঠল। সবাই হেসে ফেলল। রূপা বলে উঠল, আমার বর ভালো হয়ে গেছে, নিজের ভুল বুঝতে পেরেছে। তাহলে তো আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। বৌমা রাগ করে থেকো না, শান্ত হও। শোনো, তোমার বাসায় যাব, তোমার আব্বু আম্মুকে দাওয়াত দিতে। আপনাদের ইচ্ছা। আম্মু আপনার পোলা কই গেছে? নাকি আপনার নতুন বৌমা খুঁজতে গেছে? এই মেয়েটা খালি আমার পোলাডারে সন্দেহ করে। যাও, আমার পোলা রুমে শুচ্ছে। ফাহিমা চলে গেল। রূপা বলে উঠল, আমি বলেছিলাম না, ওই মেয়ে জীবনেও আমার দেবরকে ছাড়া থাকতে পারবে না, নিজেই চলে আসবে। রূপার কথা শুনে সবাই হাসতে লাগলো। ফাহিমের আব্বু আম্মু আয়াত বের হয়ে গেল। আর এদিকে ফাহিমা রুমে ঢুকে দেখে ফাহিম ঘুমিয়েছে। ফোন বুকের ওপরে দেখে রাগে ফোনটা নিয়ে ঢিল মারতে যাবে, স্ক্রিনের দিকে তাকাতে দেখে ওর ছবি। ফাহিমা মন এক নিমিষেই গলে গেল। ফাহিমের উপরে শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে ফাহিমের ঘুম ভাঙলে ফাহিমকে দেখে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ফাহিমা লাফ দিয়ে উঠল। ফাহিমা বলে উঠল, ধাক্কা দিলে কেন? ফাহিম কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলে ফাহিমকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিয়ে ওই উপরে উঠে বলল, 10 দিন আমি বাপের বাড়িতে, আর তুমি কেমন জামাই? একটা কল না, SMS না, আর বউ কি করছে না করছে একবার কি খোঁজ নেওয়ার ইচ্ছে হইল না? আমার তো মায়া নেই, আর পর তো আপনি আপনার কথা কেন চিন্তা করব? পর মানুষদের ব্যাপারে আমি নাক গলাই নাই। আমি রাগের মাথায় একটা কথা বলছি, তাই বলে তুমি আমাকে এভাবে পর করে দিবে? আমার সামান্য এই কথাগুলো সহ্য করতে পারছো না, আর সেখানে সারা জীবন কিভাবে আমার সাথে থাকবে? ফাহিম কিচ্ছু বলল না। ফারিয়া রাগ করে বের হয়ে যেতে নিলে ফাহিম হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। ফাহিমা তখন বলে ওঠে, ছাড়ো, আমি বুঝে গেছি আমার সাথে তুমি থাকতে চাও না। ছাড়ো আমাকে, আমি চলে যাচ্ছি। ফাহিমার কোমর ধরে কিস করলো। ফাহিমা কান্না করে দিলে ফাহিম শক্ত করে জড়িয়ে ধরে বলল, যাদের নিয়ে আমাকে জড়াচ্ছ তাকে আমি আপু বলি, সেই আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসে। তার সাথে আমার জেলখানায় পরিচয় হয়েছিল, ওইখান থেকে তাকে আমি চিনি। তার সাথে আমার সম্পর্ক ভালো হয়ে যায়। তাকে আমি সাপের হাত থেকে বাঁচাইছিলাম, সেখান থেকে আমাকে আরও ভালোবাসতে শুরু করে। এছাড়া কোনো সম্পর্ক নাই। সরি। সরি দিয়ে কাজ হবে না, আমার অন্য কিছু লাগবে। ছাড়ো, বাইরে যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। সবাই এমনিতেই অন্য কিছু ভাবে, খালি আমার শরম লাগে। ওকে যাও, ছেড়ে দিলাম। দুজন রুম থেকে বের হলো। 2 সপ্তাহ পর আথির বিয়ে হয়ে গেল। ফাহিম রাফি কান্না করছে। দুজন ছাদে দাঁড়িয়ে কান্না করছিল। রূপা তখন ফাহিমা দুজন ছাদে গিয়ে যার যার জামাইয়ের পাশে দাঁড়িয়ে বলল, মেয়েদের তো বিয়ে হইলে স্বামীর বাড়িতে যেতে হবে, এভাবে কান্না করলে কি চলবে? আতিয়া এমনিতে কান্নায় ভেঙে পড়ছিল, আবার এসব জানে কত কষ্ট পাবে। তোমরা কি বুঝবে আমাদের মনের অবস্থা? কি বলে? দুইজন রেগে গেলে রাফি ফাহিম একে অপরের দিকে তাকালো। ফাহিম তাড়াতাড়ি করে ওখান থেকে কেটে পড়ল। রাফিকে ধরতে যাবে, রাফিও দৌড়ে চলে গেল। দুইজন হাসতে লাগলো। রূপা বলে উঠল,
এরা নাকি কঠোর মানুষ। আতিয়ার বিয়ে না হইলে জানতে পারতাম না এরা যে মেয়েদেরকেও ফেল করে দিবে। দুইজন হেসে দিল। দুইজন দুইজনের জামাইয়ের কাছে চলে গেল। সমাপ্ত।